কারোর সঙ্গে মতান্তর হলে আমরা যেন বিরক্ত না হই, কারণ প্রত্যেকেরই হৃদয়ে আছে এবং প্রতিটি হৃদয়েরই নিজস্ব বোধ আছে। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইয়ে এভাবে পরমত সহিষ্ণুতার পরামর্শ যিনি দিচ্ছেন, তাঁর শব্দেই এবার সেন্সারের অসহিষ্ণুতার কাঁচি। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কর্মজীবন নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন সুমন ঘোষ। এবার সেন্সর বোর্ড চাইছে তাতে নোবেলজয়ী অর্থনীতিবিদের মুখে 4টি শব্দকে চাপা দিতে, সেখানে বিপ বসাতে। কি সেই শব্দগুলো? গরু, গুজরাট, হিন্দু এবং হিন্দুত্ব। বোর্ডের এই খবরদারির পর প্রশ্ন উঠছে, এই বিফ আর বিপের গোলকধাঁধা থেকে ভারতবাসীর রেহাই মিলবে কবে? বিজেপি মুখপাত্র মীনাক্ষী লেখিত কটাক্ষ করে বলেই দিলেন, অমর্ত্য সেন তো ভারতে থাকেনই না। এসব দেখে কবি শঙ্খ ঘোষ বলছেন, স্পর্ধা যে কতদূর পৌঁছচ্ছে তার লজ্জাজনক নজির। লজ্জাজনক সেই খবরদারির খবর দিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করব। গরু, গুজরাট, হিন্দু, হিন্দুত্ব, আপাত দৃষ্টিতে 4টি নিরীহ শব্দ, কিন্তু না, সেন্সর বোর্ড চাইছে এই শব্দগুলো আপনি এভাবে শুনবেন না, শুনবেন অন্যভাবে। ঠিক এমনটাই চাইছে সেন্সর বোর্ড, যাতে এই 4টি শব্দ শোনা না যায়। আর এই বিপ তারা কোনো চিত্রনাট্যের ডায়ালগের ওপর বসাতে চাইছে এমনটা নয়, বসাতে চাইছে অমর্ত্য সেনের সাক্ষাৎকারে। তার মুখ থেকে বেরোনো কিছু শব্দই সাধারণ মানুষকে শুনতে দেওয়া নিয়ে বড়সড় আপত্তি সেন্সর বোর্ডের। নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন অর্থনীতিবিদ সুমন ঘোষ, নাম অ্যান আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। অমর্ত্য সেনের সাক্ষাৎকার ও বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হয়েছে তাঁর জীবন, কাজ এবং দেশের পরিস্থিতি নিয়ে তার ভাবনা চিন্তার কথা। সেখানেই নানা সময় কথা বলতে গিয়ে তাঁর মুখে এসেছে এই শব্দগুলি। গুজরাট শব্দটি অমর্ত্য সেনের কথায় আসে কর্নেল ইউনিভার্সিটির একটি বক্তৃতায়। If the government is not free to have its own stupidities, and in case of Gujarat, its own criminalities, without opposition, without being howled down, booted out, and driven out of office. এই তথ্যচিত্রে নিজের বই দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান লেখার ব্যাপারে অর্থনীতিবিদ কৌশিক বসুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, Well, it's a book about India, it's a book about my country, and it's really based on my understanding of the country, and I think immediate provocation was dialectical in the sense that the country was being interpreted in extraordinarily narrow terms, sometimes as Hindu India, or sometimes as other ways of restricted vision of the country. Now, since I'm not a nationalist, but I'm still quite proud of the country, it seemed to me that it's something that I ought to write something about. একইভাবে তথ্যচিত্রের অন্য অংশে বিভিন্ন সময় গরু এবং হিন্দুত্বর মতো শব্দ এসেছে, আর এখানেই ঘোর আপত্তি সেন্সর বোর্ডের। গুজরাট, গরু, হিন্দু এবং হিন্দুত্ব, এই 4টি শব্দেই কাঁচি চালাতে চেয়েছে তারা। তাদের দাবি এই 4টি শব্দে বিপ দিতে হবে, যাতে তা দর্শকদের কানে না পৌঁছয়। কিন্তু পরিচালক সুমন ঘোষ তা মানতে নারাজ। 4টে ওয়ার্ড ওরা বিপ আউট করে দিতে বলেছে, যেমন গুজরাট কথাটা গুজরাট রাইটসের পরিপ্রেক্ষিতে উনি বলেন, কাউ কথাটা বিপ আউট করতে, হিন্দু এবং হিন্দুত্ব এই শব্দগুলো বললেও বিপ আউট করে দিতে হবে। আমি ওদেরকে ওখানেই বলেছি যে 4টে তো নাই, আমি একটাও বিপ আউট করবো না আর কি। নোবেলজয়ী অর্থনীতিবিদ এই মুহূর্তে শান্তিনিকেতনে, তিনি এই বিতর্ক নিয়ে কিছুই বলতে চাননি। আমি ছবিটার বিষয়বস্তুতে কথা বলা উচিত না, এটা যা বক্তব্য তিনি চিত্রকর সুমন ঘোষই বলবেন। এই বিষয়ে আমি আলোচনায় যোগ দিতে চাই না। তবে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিদ্বজ্জন মহলে। কবি শঙ্খ ঘোষের প্রতিক্রিয়া, স্পর্ধা যে কতদূর পৌঁছচ্ছে এ তার একটা লজ্জাজনক নজির। সেন্সর বোর্ডের এহেন সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন নবনীতা দেবসেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়। মূর্খামি ছাড়া আর কিছুই বলবো না আমি। এখানে তাহলে আর আমাদের দেশে কে ডেমোক্রেটিক কান্ট্রি বলা হচ্ছে কেন? যে যার নিজের মত প্রকাশের তার স্বাধীনতা থাকবে না, এবং সেও কোন মানুষের মত? যে মানুষের মুখে এই শব্দগুলো আছে এই ডকুমেন্টারিতে, তিনি বিশ্বের একজন মান্যতা পাওয়া মানুষ। দুঃখ ফুক্ষ নয়, এটা কি ক্রোধ উদ্রেককারী ঘটনা আর কি হতে পারে? এটা তো এক ধরনের সাইনিজম। আপত্তিকর শব্দ নয়, গরু তো অশ্লীল শব্দ নয়, গুজরাট অশ্লীল শব্দ নয়,
এইটার জন্যই প্রমাণিত হবে যে আমরা ভারতের মানুষেরা আমাদের বাক স্বাধীনতা নেই। তথ্যচিত্রটিতে অমর্ত্য সেনের সাক্ষাৎকার নিয়েছেন যিনি বিশ্বব্যাংকের সেই প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তথা অধ্যাপক সেনের ছাত্র কৌশিক বসুর বক্তব্য। অমর্ত্য সেনের বক্তব্য সেন্সর করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমার বন্ধুরাও এই ঘটনায় ততটাই হতবাক যতটা আমি। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মানের সঙ্গে এই ধরনের সিদ্ধান্ত খাপ খায় না। ভারত যে দেশগুলোর সমালোচনা করে এখন যদি সেই সব দেশগুলির কর্মকাণ্ডকেই অনুসরণ করতে শুরু করে তাহলে তা হতাশাজনক। অনেকেই বলছেন বাণিজ্যিক ছবির ওপর সেন্সর বোর্ডের কাঁচি চালানো নতুন কিছু নয়, কিন্তু এ তো তথ্যচিত্র যেখানে অমর্ত্য সেন নিজের মতামত ব্যক্ত করছেন, তাই এর ওপর কাঁচি চালানো মানে তো তার মতামতের ওপর কাঁচি চালানোর চেষ্টা। এও সম্ভব। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। অধ্যাপক সুমন ঘোষকে দিয়ে শুরু করব, একেবারে শুরু থেকেই শুরু করা যাক। সুমনবাবু, কালকে এক্সপ্ল্যানেডের যে সিবিএফসির দফতর সেখানে আপনি গেছিলেন, একেবারে সরাসরি আপনার কাছ থেকে শুনবো ঠিক কি বললো তারা। সো আমি ওরা ছবিটা দেখার পর, ছবিটা 1 ঘন্টার ছবি, প্রায় 3 ঘন্টা ধরে দেখেছে, সেটা দিয়ে আমার কিছু বলার নেই। মানে আমি ওখানে বসেছিলাম, আমার পরবর্তী ছবি শুরু হচ্ছে এই রোববার দিন, সব প্রি প্রোডাকশন ফেলে আমি, কেননা আমাদের শুক্রবার দিন একটা রিলিজের প্ল্যান করছিলাম আমার এই তথ্যচিত্রটা কোয়েস্ট মলে এবং নন্দনে। সো আমার ওইটা খুব দরকার ছিল সেন্সারটা। এবং তারপরে ওই ঘরে ঢোকার পর তখন বললো যে, প্রথমেই বললো আমরা ইউএ সার্টিফিকেট দিতে পারি। তো আমি বললাম বাহ, মানে, এবং সত্যি কথা বলতে কি আমার মাথাতেও আসেনি যে এটা একটা একাডেমিক ডকুমেন্টারি, এটাকে নিয়ে যে কোনো রকম বচসা হতে পারে এটা আমার মাথাতেই আসেনি। তারপরে বললো হ্যাঁ ইউএস সার্টিফিকেট দিতে পারি, 4টে শব্দ আপনাকে বিপ আউট করে দিতে হবে। তখন আমি বললাম যে কি? তখন বললো যে গুজরাট, এই যেগুলো দেখলেন গরু এবং আমার সত্যি কথা বলতে কি একটু এটা বলা উচিত না, বাট একটু হাস্যকরই লেগেছিল। মানে একটা বাজে হিন্দি সিনেমা স্ক্রিপ্টের মতো। আগেকার দিনে প্রেম চোপড়া এসব দেখতাম না, এইগুলো করে। তখন আমি বললাম যে এই লোকগুলো এগুলো বলছে, কিন্তু তারপরে মনে হলো যে এদেরকে দোষ দিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই। মানে এইখানে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে, আপনি কোনো ফিচার ফিল্ম বানাননি, আপনি একটা বিশ্ববরেণ্য বঙ্গ সন্তানকে নিয়ে একটা তথ্যচিত্র বানিয়েছেন, যেখানে তার সাক্ষাৎকার একটা, আজকেই দ্য টেলিগ্রাফ পত্রিকা যেটা খানিকক্ষণ আগে আমরা দেখালাম, যেখানে প্রফেসর সেন কর্নেল ইউনিভার্সিটির একটা লেকচারে বলছেন ইন কেস অফ গুজরাট ইটস ওন ক্রিমিনালিটিস ইত্যাদি, একেবারে একটা একাডেমিক লেকচারের পার্ট। সেখানে আপত্তির কি? তাহলে কি আমি ধরে নেবো যে গুজরাট আমাদের দেশে বলা যাবে না, গরু বলা যাবে না? এই জন্যই আমি জিজ্ঞেস করছি, ক্রিমিনালিটিস শব্দে আপত্তি হতে পারতো, কিন্তু আমি বলছি আপত্তির কোনো কারণ নেই। যে ঘটনায় দায় যেই হোক, 2000 জন মানুষ মারা যান, 2500 জন মানুষ আহত হন, সেটা ক্রিমিনালিটিস ছাড়া কি? কিন্তু আমি বলছি যে তাহলে অমর্ত্য সেন তার নিজের দেশ ভারতবর্ষ, নিজের দেশ ভারতবর্ষ কিনা বিজেপি প্রশ্ন তুলেছে, সেই প্রসঙ্গে পরে আসবো, তাই নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না? আর যদি অমর্ত্য সেন না করতে পারেন তাহলে আমি আপনি কে? একদম। এবং দেখুন, আমার এই তথ্যচিত্রটা করার একটা মূল উদ্দেশ্য ছিল, আমি 2002 সালে প্রথমে শ্যুট করি, তারপরে 2017 সালের করাটার মূল উদ্দেশ্য হলো যে পৃথিবীটা এত পাল্টে গেছে, এটা শুধু ভারতবর্ষেও বলবো না, আমেরিকাতেও, নানান জায়গাতে, টার্কিতে সব, এবং সেইখানে অমর্ত্য সেনের মতো একজন ভয়েস, তার আমাদের কাছে তার প্রয়োজনীয়তা আরও সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এবং তখন মনে হলো দিস উইল বি মাই স্টেটমেন্ট টু দ্য ইন্ডিয়ান পপুলেস অর ওয়ার্ল্ড, যারাই এই ছবিটা দেখবে। এবং এটা কিন্তু কোনো পলিটিক্যাল কালার নিয়েও না। অমর্ত্যদা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ নিয়েও নিউ ইয়র্ক রিভিউ অফ বুকসে লিখেছেন, ওয়ের এভার ব্রেক্সিট নিয়ে লিখেছেন, এবং এই মোদি গভর্নমেন্টের এগেনস্টে, এবং সবাই জানে হারভার্ড কমেন্টটা যে করেন ওনাকে করে, ওটা চলছে, ডিমনিটাইজেশন নিয়ে অনেক একটা চলছে। সো কিন্তু এটা তো একটা হেলদি জিনিস, একটা ডেমোক্রেসির, আমরা তো একটা ডেমোক্রেসি। সো আমরা একটা কিছু বলবো, অপোজিশন, নট নেসেসারিলি পলিটিক্যাল, অমর্ত্যদা তো কোনো পলিটিক্যাল, সে পাল্টা কোনো ক্রিটিসাইজ করবে, অর্থনীতির যুক্তি দিলেন, আরো তিনজন অন্য, এরকম ভাবেই তো একটা ম্যাচুরিটি আসে একটা গণতন্ত্রের। এবং সেইটা হওয়াতে আমি প্রথমে কি বলবো আর কি, যেটা বললাম হাস্যকর লেগেছিল, তারপরে একটু কনফিউজডও লাগলো যে, এবং এটা প্রথমবার ফেস করলাম, তো আমি শুনছিলাম এসব হচ্ছে দেশে, এইসব প্রথমবার ফেস করাতে একটু হতবাক হলাম আর কি। আমি এখানে বলবো যে এর পরে কি, মানে আমি বলছি কোনো সন্দেহ নেই যে শুক্রবার আপনি রিলিজটা করতে পারছেন না, ফেয়ার এনাফ।
এবং আপনি ওই শব্দগুলো বাদ দিতেও চাইছেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন। ইন্টারনেটে বা ইউটিউব রিলিজের কথা ভাবছেন? হ্যাঁ, সেটা তো আমি করবই, সেটা আমার প্ল্যানও ছিল এবং সেটা এখন সুবিধার কিন্তু কি জানেন তো, মানে আমি তো ভারতীয় এবং আমি ভারতবর্ষে এই ছবিটা দেখাতে চাই, এবং আমি তো কলকাতা রিলিজের আগে প্ল্যান করছিলাম। আমি এখানের ফিল্ম মেকার, আমি এখানে পরশুদিনই নন্দন থ্রিতে একটা প্রাইভেট স্ক্রিনিং হয়, সো আমি সেটা চেয়েছি। এবং আমি ফেসবুকে দেওয়ার পর অনেকে বললো যে আমরা সাধারণ দর্শক কিভাবে ছবিটা দেখবো। আমি বললাম যে আমি চেষ্টা, মীর আমাকে লেখে, আমি বললাম যে আমি চেষ্টা করছি, কিন্তু এখন তো সেটা প্রশ্নই ওঠে না। এখন একটা লং ড্রন প্রসেস আছে, আমাকে কন্টেস্ট করতে হবে। এখন অবভিয়াসলি আমি তো কোনো বলেছি যে আমি একটা ছবো না আর কি, ছবিটা এরম ভাবেই যতদূর যাওয়া যায় দেখছি, এবং আমাকেও অ্যারোগেন্ট না হয়ে মানে একটা পদ্ধতি আছে, আমি সেটা ফলো করব। রিভিউ কমিটি, ট্রাইব্যুনাল, আমি বলছি এবং শেষে আদালত। আমি বলছি উড়তা পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ট্রাইব্যুনাল বলেছিল যে পাঞ্জাব শব্দটাই বাদ দাও, উড়তাটা রাখো। তারপরে বম্বে হাইকোর্ট মনে করে দিয়েছিল না, কাটস করা তোমার কাজ নয়, তোমার কাজ সার্টিফাই করা। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে আসবো। শিব, একটা নির্দেশক বা পরিচালকের কাছে কতটা যন্ত্রণা যে তিনি বানালেন পর্দায় সাধারণ, এখন নিঃসন্দেহে বিকল্প উপায় আছে, ইন্টারনেট আছে, কিন্তু বড় পর্দায় কলকাতার মানুষ অমর্ত্য সেনের তথ্যচিত্র দেখবেন, এটা না করে তাকে অন্য পদ্ধতির কথা ভাবতে হচ্ছে কি না, একটা সম্পূর্ণ অরাজনৈতিক, আমি নিশ্চিত সমাজ, রাজনীতি, ধর্ম সমস্তটাই যুক্ত। অমর্ত্য সেনের মতো একটা মনীষা, তিনি যখন কথা বলেন তো আলাদা করে বেছে রাজনীতির কথা বা নির্বাচনে কারা আসছে সেই কথা বলেননি, সে 4টে শব্দের জন্য সেটা মানুষ বঞ্চিত হচ্ছে। পরিচালক হিসেবে এটা তো যন্ত্রণার এবং আমার ধারণা ভয়েরও। সত্যি ভয়ের, তার কারণ আর যেটা সবথেকে সমস্যা হচ্ছে এটা নিয়ে, একটা মানে পরিচালক হিসেবে আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা বিরাট বড় একটা প্রশ্নচিহ্ন এসে দাঁড়াচ্ছে। কারণ আমরা যারা পরিচালক, যারা কাজ করছি, আমরা এর আগে অবধি জানতাম যে খারাপ কথা, খারাপ জিনিস, খারাপ দৃশ্য, এটাই বোধহয় সেন্সর বোর্ডের একটা জায়গা। তো এখন তো আমার মনে হয় না, একটা যেটা এদের একটা ডাইরেক্টিভ তৈরি করা উচিত, এই শব্দ ব্যবহার করা যাবে না। এতে কিন্তু সুবিধেও হবে, আমরা নিজেরাও জানতে পারবো যে আমরা গরু শব্দ ব্যবহার করতে পারবো না, আমরা হিন্দুত্ব ব্যবহার, মানে ওই সেই একদম ফেলুদার যে গল্পতে ছিল জয়বা ফেলুদাতে, আফ্রিকা বললেই তোর কি মনে পড়ে রে, তারপরে জঙ্গল, জঙ্গল মানে সিংহ, মানে এরম ভাবে পড়ো। ভারতবর্ষ মানে হচ্ছে তার মানে গরু, গরু মানেই তার মানে হচ্ছে, এরপরে বাকি শব্দগুলো পরপর আসবে। তো এরকম একটা ডাইরেক্টিভ বলে আমাদের সবথেকে প্যাথেটিক যে অমর্ত্য সেনের মানুষ যখন মানে ছবির জন্য সাক্ষাৎকার দিতে বসবেন, তাকে পেহলেজ নিয়ারানি তৈরি করা সেন্সর বোর্ডের ডিকশনারি নিয়ে বসতে হবে। আচ্ছা এইটা বলছি, এই দাঁড়াও সুমন, না এটা নেই, আমি একটু অন্য করে বলছি। আর একটা জিনিস যেটা আমি জানি না যারা আছেন তারা এটা মানে বুঝলেন কিনা, তার কারণ এটা যদি নর্মাল প্রসেসে দেখানো হতো, আমার মনে হয় সুমনদা এগ্রি করবে যে সিনেমায় যত সংখ্যক মানুষ অমর্ত্য সেনের ইন্টারভিউ থিয়েটারে বসে দেখতো, তারা একটা দর্শক দেখতো, একটা শ্রেণীর দর্শক দেখতো। এখন কিন্তু এই যে 4টে শব্দটাকে ওরা আটকাতে চেষ্টা করলো, এটা আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু ফেসবুক এবং ইউটিউবে এটা ভাইরাল হবে, এবং এটা যেটা আটকানোর চেষ্টা করলো সেটা কিন্তু আরো কোটি কোটি মানুষের কাছে পৌঁছবে, কোটি গুণ বেশি প্রচারিত হবে। ভালো কথা, ভালো কথা। আমি তো বলছি আমি খুব খুশি, মানে আবার এক্সপায়ারে যাবে না, এটা ফুলের তোড়া নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মুহূর্তে, এই শুক্রবার এই ছবি রিলিজ করতে পারছে না। দর্শক এই মুহূর্তে কি হারালেন, কি অভিজ্ঞতার শরিক হতে পারতেন, এই মুহূর্তে পারলেন না। দেখুন, তার নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবি ঠাকুরের পর তিনিই সেই বাঙালি যিনি নোবেল পেয়ে বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছেন। তিনি অমর্ত্য সেন। কিন্তু বাঙালি যাকে নিয়ে গর্ব করে, কেমন ছিল তার প্রেসিডেন্সির ছাত্রজীবন, কেমন ছিল কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সময়কাল, তার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কতটা, গোটা বিশ্ব যার পাণ্ডিত্যের কদর করে, তিনি দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কি ভাবছেন, এসব অজানা তথ্য খুঁজে বের করতেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন নোবেল চোর ছবির পরিচালক সুমন ঘোষ, যিনি নিজেও অর্থনীতিরই ছাত্র। তথ্যচিত্রের নাম অ্যান আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। তথ্যচিত্রটি 2 ভাগে শুট হয়েছে।
2002 সালে এবং 2017 সালে। তথ্যচিত্রের বিষয়বস্তু হলো অমর্ত্য সেনের জীবন ও কাজ, শৈশবের শান্তিনিকেতন থেকে তারুণ্যের প্রেসিডেন্সি, ট্রিনিটি কলেজ থেকে কেমব্রিজ, হার্ভার্ড, সবটাই উঠে এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তৃতায়। তথ্যচিত্রে অমর্ত্য সেনের সাক্ষাৎকার নিয়েছেন তাঁরই ছাত্র, বিশ্বব্যাংকের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসু। অমর্ত্য সেন সম্পর্কে মতামত দিয়েছেন আরেক দুঁদে অর্থনীতিবিদ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এছাড়া এই তথ্যচিত্রে অমর্ত্য সেন সম্পর্কে বহু অজানা তথ্য সামনে এনেছেন আরও দুই নোবেলজয়ী, পল স্যামুয়েলসন এবং কেনেথ হ্যারো। তথ্যচিত্রে জায়গা পেয়েছে অমর্ত্য সেনকে নিয়ে হার্ভার্ডের অধ্যাপক তথা ইতিহাসবিদ সুগত বসুর উপলব্ধি। এই ছবিটি প্রথম তৈরি করা হয়েছিল 2002 সালে। সেই সময় কর্নেল ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতার সময় অমর্ত্য সেন অবশ্যই গুজরাটের দাঙ্গার কথা উল্লেখ করেছিলেন এবং এটি ঐতিহাসিক সত্য। সোমবার নন্দনে তথ্যচিত্রের স্ক্রিনিং হয়। ছিলেন অমর্ত্য সেন নিজে এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। যারা এই তথ্যচিত্র দেখেছেন প্রায় সকলেই মনে করেন এই তথ্যচিত্র যেমন অমর্ত্য সেনের জীবনের অজানা তথ্যের ঝুলি উপুর করবে, তেমনি অনেককে অনুপ্রেরণা যোগাবে। আমি তো অমর্ত্যর সঙ্গে বসেই একসঙ্গে আমরা দেখলাম তথ্যচিত্রটি। আমার তো খুবই ভালো লাগলো। একজন বিশিষ্টজন, তিনি তার মত বলছেন কোথাও না কোথাও, সেখানে তাকে বলা যে এই শব্দটা ব্যবহার করবেন না, অমুক কথাটা বলবেন না, এটা কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর। এই শুক্রবারই মুক্তি পাওয়ার কথা ছিল অ্যান আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানের, কিন্তু তার আগেই সেন্সরের কাঁচি। কৃষ্ণেন্দু অধিকারী ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। শিবু, ভয়ের কথা বলছিল, আমি সায়ন্তন আপনার কাছে আসবো। সেটা হচ্ছে ভয়টাই সব থেকে ভয়ের। তার কারণ আমি ভাবছি যে নিউজ চ্যানেল চলবে কি করে। এই সেদিন প্রধানমন্ত্রী নিজে বললেন যে রাতে যারা ক্রিমিনাল তারা দিনে গোরক্ষক, তো গোটায় তো আমায় বিপ দিতে হবে। আপনারা বলেন হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার, হিন্দুতে বিপ। ওই যে চ্যানেল চালাবো কি করে, এই যে 8টার অনুষ্ঠান করবো না, সমস্যা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বসিরহাটে যারা দাঙ্গা দেখিয়েছে ন্যাশনাল চ্যানেল, তাদের বিরুদ্ধে এফআইআর করেছেন। বিজেপি সরকার 17টা প্রদেশে আছে, কেন্দ্রের সরকারের কথা আমি ছেড়ে দিলাম। যদি বিজেপি মনে করতো, আরো বিপজ্জনক, যদি বিজেপি মনে করতো যে বিজেপি বিরোধী কোনো খবর দেবে না, চ্যানেলের বিরুদ্ধে ধরে ধরে এফআইআর হতো। প্রণয় রায়ের বাড়িতে না না, সেটা আর্থিক কেলেঙ্কারির জন্য করেছে, খবর প্রচারের জন্য করেনি। খবর প্রচারের জন্য ব্ল্যাক করার জন্য আজকে ইনকাম ট্যাক্সের অফিসারদের ঘরে রেড হয়েছে। আজকে ইনকাম ট্যাক্সের ঘরে গিয়ে রেড হয়েছে। ইনকাম ট্যাক্সের অফিসারদের রেড করেছে দুর্নীতির কারণে। 8 ঘন্টার অনুষ্ঠান দুর্নীতি করলে রেড হবে ব্যবস্থা। আমরা এটা পরিষ্কার বলতে চাই, সেটা হচ্ছে উনি পরিচালক, উনি তৈরি করেছেন, ওনার মনের ব্যথা আমি আন্দাজ করতে পারি। করেছেন, খুব ভালো কাজ করেছেন। উনি একটা সিনেমা তৈরি করেছেন, আমরা ওসব বুঝি না, টেকনিক্যাল লোক আমি নই। যেটুকু আমি আইনের কথা জানি, ওনাকে যদি সেন্সাস বোর্ড বাধা দেয়, উনি তার উপরে সম্ভবত ট্রাইব্যুনাল আছে, তার উপরে আদালত আছে, কিন্তু তার অনেক সমস্যা আছে। করা উচিত হয়েছে উচিত হয়নি বলতে পারবো না। ভারতীয় জনতা পার্টি ওই ট্রাইব্যুনাল চালায় না বা সেন্সাস বোর্ড চালায় না, সরকারের একটা অঙ্গ। কিন্তু আমার আপত্তিটা এই জায়গাটাতে যে প্রফেসর সেন কি বলেছেন আমার জানা নেই, কারণ 4টে শব্দের উপরই কাটা হয়েছে না, যেটা আমি বিশ্বাস করতে রাজি নই। তার ওই বক্তব্য দেখানোর ফলে ভারতবর্ষের পরিস্থিতি কি হতো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সকাল বিকেল বলছেন যে বসিরহাটের খবর দেখাচ্ছে, ধুলাগড়ের কথা বলছে, তার জন্য ফেসবুকে অমুককে গ্রেপ্তার করছেন আর অমুকের নামে এফআইআর করছেন। কি পরিস্থিতি তৈরি হতো আমরা জানি না। কি পরিস্থিতি, একটা বাক্যে আমি তো পুরোটাই দেখি। আমরা পুরো সিনেমাটা দেখাতে করতে হবে না তো। আপনি কর্নেল ইউনিভার্সিটির নাম শুনেছেন? আমি বলছি আপনার তার একাডেমিক একটা লেকচারের পার্ট, যেটা নিয়ে আদালত বলবে যেটা বন্ধ করা একদম বেআইনি কাজ হচ্ছে, ওনারা অবশ্যই দেখাবেন। এবং ভারতবর্ষে মীনাক্ষী লেখি বললেন যে অমর্ত্য সেন ভারতের লোকই নন। উনি ভারতবর্ষে কতদিন থাকেন না থাকেন উনি নিজে বলতে পারেন। ওনাকে নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে, এর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ওনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়নি। উনি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের সরকার দুটো মিডিয়া চ্যানেল বা 3টে মিডিয়া চ্যানেল এফআইআর করেছে। বিজেপি কোথায় করেছে আপনি দেখান, কোন রাজ্যে বিজেপি করেছে? মানে অমর্ত্য সেনের সম্পর্কটা কি? না আমরা এই যে অভিযোগগুলো আসছে, না আমরা কোথাও ভয়ের কথা বলিনি, আমরা কোথাও ভয়ের কথা বলিনি। উনি গুজরাট দাঙ্গার কথা বলছেন, উনি গুজরাট দাঙ্গার কথা বলছেন, উনি বসিরহাটের কথা বলুন।
উনি দেগঙ্গার কথা বলুন। অমর্ত্য সেন কি ওনার টার্গেট না, ওনার টার্গেটটা হচ্ছে পুরোপুরি বিজেপি বিরোধী। রাজ্য বিজেপি না, রাজ্য বিজেপি না, কেন্দ্র বিজেপি বিরোধী ওনার টার্গেট। উনি চেয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে না হন, চেয়েছিলেন তো, প্রকাশ্যে বলেছিলেন তো। মানুষ ওনাকে রিজেক্ট করেছে, মানুষ ওনাকে রিজেক্ট করেছে, ওনার বক্তব্যকে মানুষ মেনে নেয়নি। আমি তো বলছি যে উনি ভুল আর আমরা ঠিক, এটা তো নয়, হতেই পারে ওনার কথা ঠিক আছে, এবং ওনারা হয়তো ঠিক চলচ্চিত্র তৈরি করেছেন, আগামী দিনে দেখান, কিন্তু তার নিয়ম অনুসারে দেখান। তাদের যদি অধিকার থাকে তারা আটকেছে, এটা বিজেপি করেছে, বা তার জন্য ভয়ের বাতাবরণ ভারতীয়ই বলছে হিসেবে স্বীকার করছে, ভারতবর্ষের ভারত তার দেশ বলছেন না। মিরাক্কি লেগে কি বলছে আমি দেখিনি, কিন্তু মূল কথা কদিন উনি ভারতে থাকেন সেটা উনি বলুন, উনি বলুন কদিন উনি থাকেন বলুন। আপনি বলছিলেন ওই দাঙ্গার কথা, 2002 সালের ওটা ইন্টারভিউ, না 17 তো আছে দেখলাম, 17 তো বোধহয় করেছেন। না উনি 2002 সালে ওই ইন্টারভিউটা দিয়েছেন। এর আগে পাঞ্জাবের দাঙ্গা হয়েছে, তার আগে পাঞ্জাবের দাঙ্গা হয়েছে, একটা ইউনিভার্সিটির একাডেমিক লেকচার, মানে আমি 1 মিনিট বলছি। ওনারা জানেন, সুমন বাবু জানেন, আমার থেকে বেশি জানেন, গত বছর একটা সিনেমা বেরিয়েছিল জুলফিকার বোধহয় সিনেমাটার নাম, উনি জানবেন আমার থেকে, পশ্চিমবঙ্গে রিলিজ হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার সেটাকে এডিট করে তারপর রিলিজ করতে বাধ্য করে, তখন কেন প্রোগ্রাম করেননি? জুলফিকার সিনেমাকে কেন? আপনাকে আমি স্মরণ করিয়ে দিই, জুলফিকারেও প্রোগ্রাম হয়েছিল, যদি খুব ভালো, যদি জুলফিকার খুব ভালো, যদি খুব ভালো, আমার জানা ছিল না, যেখানে পহেলাজ মিয়ালানির বোর্ড, আমি জুলফিকার সিনেমাও দেখানো হয়নি, সেখানে বলা হয়েছিল উত্তর পাঞ্জাব বলা যাবে না, ঠিক যেমন সুমনের গুজরাট না, জুলফিকারও তাই যদি হয়ে থাকে, জুলফিকার কেন আটকানো হয়েছিল? উত্তর পাঞ্জাবে বলা হয়েছিল নামটা শুধু উত্তর দিতে হবে। জুলফিকার কেন আটকানো? কি মনে হয় সুমন, একটা 2002 এ অধ্যাপক অমর্ত্য সেনের একাডেমিক স্পিচের পর কোনো উত্তেজনা ছড়াতে পারে 2017 ভারতবর্ষে? সেটাই তো দেখছি, উত্তেজনা ছড়িয়েছে, মানে স্টুডিওয়ে ছড়াতে পারে, ভারতবর্ষে আপনার দাও ছড়াতে পারে, কোর্টে গেলে ক্লিয়ার হবে বিষয়টা। না, আপনি একটু শান্তভাবে কথা বলুন। সো 2002 সালে উনি যেটা বলেছেন, এবং সেন্সর বোর্ডে আমার যে কনভারসেশনটা হয়, ওরা বলে যে গুজরাটটা পাল্টাতে হবে। তখন আমি বলি যে দেখুন, এটা তো একটা অবজেক্টিভ ফ্যাক্ট, মানে গুজরাটেই তো রায়টটা হয়েছিল, অন্য কোথাও তো হয়নি, মানে এবার কে দোষী ছিল এটার মধ্যে আমি যাচ্ছিই না, মানে এতে তখন বললো যে না, ওই স্টেটটাকে অপমান করা হচ্ছে। সো আমি তারপরে আর কি বলবো, একটা লেভেলের পরে গিয়ে তো একটা আর্গুমেন্ট হয়, আমি আর্গুমেন্ট করতে রাজি, আমার ছবির নামই তো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, আর্গুমেন্ট করতে রাজি, কিন্তু এরকম একটা কমেন্ট করলে আমি তাতে কি বলতে পারি? আর সেও প্রত্যেক পরিচালককে যদি প্রত্যেকটা ছবি মানুষের সামনে নিয়ে যেতে কোর্টে যেতে হয়, সে তো কোনো ছবি রিলিজ করবে না। না, এটা আর 2 নম্বর হচ্ছে, মানে তুমি আমার জন্য ছবি করলে আমার ছেলে বড় হয়ে দেখবে না। আর একটা বড় জিনিস হচ্ছে, যেহেতু তথ্যচিত্র কথাটা বলছি, তো তথ্যচিত্র কথাটার ভেতরে আমার মনে হয় সঞ্জয় আরও বলতে পারবেন, তো সেখানে কিন্তু ফ্যাক্টসটাই খুব ইম্পর্টেন্ট, সেখানে তো কোনো জিনিস ফিকশনালাইজ হচ্ছে না, তো যেটা ঘটেছে সেইগুলোই বলতে হবে। 2002 সালে যেটা ইম্পর্টেন্ট সেই কথাটাই উনি ওনার বক্তৃতার অংশই উনি ব্যবহার করবে, সেভাবেই ঘটবে। আমার নিশ্চয়ই যদি আজকের সময়ে যদি খুব ইম্পর্টেন্ট কিছু হয়, নিশ্চয়ই ওনার বক্তব্যে আসবে। আর আমার কোথাও এটা মনে হয় দ্যাট এইটা বোধহয় কেউ এটা বিচারই করলো না, সেটা হচ্ছে একজন যার কথা বলা হচ্ছে তিনি একজন নোবেল জয়ী একজন মানুষ, এবং যিনি হচ্ছেন ভারতবর্ষের গর্ব, এবং উল্টো দিকে এই মানুষটার ছবিও কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছে। তার মানে দুটো, যিনি বানাচ্ছেন তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, এবং যিনি বলছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাই এর থেকে এই বক্তব্য যদি নোবেল বক্তব্য না হয়, তাহলে তো আর কি বলা। আমি একটা এখানে বলছি, সেটা হচ্ছে যে আমাদের থেকে ওনাদের যোগ্যতা অনেক বেশি, সুমনদারও যোগ্যতা অনেক বেশি, আমি বলছি, কারণ এই ফিল্ডে না আমার মনে হয় না। কিন্তু আমি একটা বিষয় বলছি, ভগবান বুদ্ধ বলুন আর মহাত্মা গান্ধী বলুন আর শ্রীরামচন্দ্র বলুন, কেউই সমালোচনার ঊর্ধ্বে নন। কাজেই অমর্ত্য সেনও সমালোচনার ঊর্ধ্বে, বা আমিও সমালোচনার ঊর্ধ্বে, বা আমি এখানে যা বলছি সব সত্য কথা, ঠিক কথা বলছি, এটা নয়। তার জন্য আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। অমর্ত্য সেনের সমালোচনা করুন, বিপ দিচ্ছেন কেন? না, ভারত সরকার দিচ্ছে না, ভারত সরকার দিচ্ছে না, আমি তো বলছি যে ব্যক্তির কথা বলছেন, সম্ভবত পহেলাজ মিয়ালানি নাম, সে ভুল করতে পারে, তার জন্য ব্যবস্থা আছে, তার জন্য বিজেপি করেছে বা ভারত সরকার করছে, এটা ভাবা ভুল, উই ডিসঅ্যাসোসিয়েট। হয়তো সে ব্যক্তি না, আমি প্রথমেই বলেছি, আমি কিন্তু অমর্ত্য সেনকে আমরা সমর্থন করি না, ভারতবর্ষের প্রতি সে যেটা বলতে চাইছে আমরা তার বিরোধিতা করি। আচ্ছা, বেশ, পরপর কোথায় কোথায় কোন মন্তব্যে সমালোচনা এসেছে বিজেপির তরফ থেকে সেটা আপনি দেখাবো, কিন্তু তার আগে দ্রুত একবার নজরুল ইসলামের কাছে আসবো। আইনের কথা হচ্ছে, ভারতীয় সংবিধানে 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সরাসরি তাকে অনেকে বলছেন এটা ভায়োলেট করা হচ্ছে। সেন্সর বোর্ডের দিক থেকে এই যে অ্যাক্ট, এই যে বিপ দেয়ার অ্যাক্ট, এটা আইনত সংবিধান ধরে ঠিক
কোন জায়গায় আঘাত করছে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের দেশটা গণতান্ত্রিক এবং গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে যে আইন সকলের উপরে, যে যত বড় পদের লোক। আচ্ছা, তো আমাদের আইনের মধ্যে বা আমাদের দেশের সংবিধান সকলের উপরে। সংবিধানের সঙ্গে কোনো আইনের যদি বৈপরীত্য থাকে তাহলে সে আইন যতটা আলাদা আছে সংবিধানের সাথে বিরোধ ততটা বাতিল হবে। এবং সংবিধানের মধ্যেও যে ফান্ডামেন্টাল রাইট যেটা আছে আমাদের 13 ধারা অনুসারে, ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে যদি সংবিধানেরও অন্য কোনো অংশের বা অন্য কোনো আইনের বিরোধ থাকে তাহলে সেই আইন সরাসরি বাতিল হবে। আচ্ছা, তো আমাদের 19 নম্বর ধারার এই যে এক উপধারার এতে যেটা আছে সেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা আমাদের প্রতিটা সিটিজেনের থাকবে। আমি যতটা জানি অমর্ত্য সেন এখনো ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়াতে থাকেন কিনা এটা আইনে। উনি না হলেও আমাদের নির্দেশক প্রযোজক তো সুমন ঘোষ তো ভারতেরই, মানে না, আমি বলছি যে এই অধিকারটা সিটিজেনের, এটা একটা পরিষ্কার হলো। আচ্ছা, এই যে অধিকার আমাদের, যে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, এটাতে কতটুকু রেস্ট্রিকশন দেওয়া যাবে সেটা 19-এর ধারার 2 উপধারায় একদম নাম করে করে বলা আছে। এখন আমাদের একজন বক্তা বলছিলেন যেটা এটা যদি করা হতো তাহলে আমরা জানতাম। এটা কিন্তু পরিষ্কার দেয়া আছে, আমি পড়ে দিচ্ছি। তার আগে যেটা বলছি, আমাদের 2012 সালে সুপ্রিম কোর্ট একটা রায়ে যেটা বলেছে, যেটা আগে বলা দরকার, সেটা বলছেন যে এখানে 2 থেকে 6 পর্যন্ত মানে 6টা স্বাধীনতার কি রেস্ট্রিকশন আরোপ করা যাবে, যেটা বলা আছে সেটা এক্সহস্টিভ, অর্থাৎ এখানে যা বলা আছে তার বাইরে গিয়ে কিছু আরোপ করা যাবে না, গেলে সেটা বাতিল হবে। এখন আমি এই 19-এর 2 যে উপধারাটা আছে সেটা আমি পড়ে দিচ্ছি, কারোর অসুবিধা হবে না। Nothing in subclause A of clause 1 shall affect the operation of any existing law or prevent the state from making any law in so far as such law imposes reasonable restriction on the exercise of the right conferred by the state in subclause in the interest of, this word should be noted, the sovereignty and integrity of India, the security of the state, friendly relations with foreign states, public order, decency, morality, or in relation to contempt of court, defamation, or incitement to an offense. যদি এটা সেন্সর বোর্ড দেখাতে পারেন যে এইগুলো ভায়োলেট হচ্ছে, তবে সেটা বাদ দিতে বলতে পারেন। এটা না দেখে যদি করেন সেটা আদালতে গেলে বাতিল হতে বাধ্য, কোনো রকম সন্দেহ। নজরুল সাহেব, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এক তো অমর্ত্য সেন ভারতীয় নাগরিক, 2 হচ্ছে এটা তো যে কোনো ভারতীয়র ফান্ডামেন্টাল রাইট, সুমন ঘোষের যিনি পরিচালক তারও ফান্ডামেন্টাল রাইট নিজেকে এক্সপ্রেস করার। একটা তথ্যচিত্র, একটা ফিল্ম, এ তো এক্সপ্রেশন অফ। না, আমি যেটা বলতে চাইছি এই রাইটটা সিটিজেনের দেয়া আছে, অতএব সুমন ঘোষ কোনো কথা বলতে পারেন বা মত প্রকাশ করতে পারেন, এই স্বাধীনতায় সেটা দেওয়া আছে। অমর্ত্য সেন যদি ইন্ডিয়ান সিটিজেন না হন তাহলে এই স্বাধীনতাটা ইন্ডিয়াতে উনি ভোগ করবেন না। আর অমর্ত্য সেন ভারতীয়, এ নিয়ে কোনো না, আমি তো সেটাই বললাম যে আমি যতটা জানি যে বিষয়টা আলটিমেটলি আদালতেই সম্ভবত বিচার্য বিষয়। আমি আরেকটা কথা একটু বলে নিতে চাই। আমি আসছি নজরুল সাহেব, আমি আসছি। আমি বলছি যে 4টে শব্দের জন্য একজন ফিল্ম মেকারকে, একজন ডকুমেন্টারি মেকারকে যদি আদালত ছুটতে হতো, আপনি নিজেও তো জানেন, আপনারা তো সকাল বিকেল বলেন যে এই সরকার কতগুলো মিথ্যে মামলা করেছে, আমি তো মামলার যারা পরিচালক, আমি তো 1000% একমত, আমি তো 1000% একমত যে এই পলাশ নিয়ালানি সেন্সর বোর্ড যেটা করেছে ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার সেটাকে সাপোর্ট করে কি না করে আমার জানা নেই, তার কারণ আমরা ডিসোসিয়েট করি, আমরা জানি না বিষয়টা। আচমকা ওনারা আমার থেকে এই বিষয়ে বেশি জানেন, টেকনিক্যাল বিষয় আছে। কিন্তু আপনি বলছেন অমর্ত্য সেন বিতর্ক, আমরা বলছি অমর্ত্য সেন দ্রুত একবার ঠিক কোথায় কোথায় বিজেপি অমর্ত্য সেনের বক্তব্য নিয়ে প্রতিবাদ করেছে, কটাক্ষ করেছে, কিংবা মনে করেছে অহেতুক বিতর্কের সৃষ্টি, দেখাবো।
উনি তো কাগজে ওপেনলি এগেনস্ট দ্য গভর্নমেন্ট অনেক কিছু বলেছেন বা এইসব। অমর্ত্য সেনের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্রের ওপর সেন্সর বোর্ডের কাঁচি, একেবারে নোবেল জয়ী অর্থনীতিবিদের সাক্ষাৎকারের ওপর সেন্সরের কাঁচি চালানোর চেষ্টা। এই সিদ্ধান্তের সঙ্গে কোথাও কি কেন্দ্রের শাসকের সঙ্গে অমর্ত্য সেনের অম্লমধুর সম্পর্কের যোগ রয়েছে? নানা মহলে উঠছে প্রশ্ন। আর এই প্রেক্ষাপটেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। Amartya Sen is not even an Indian resident, if I may say so, and I think he's not an Indian resident. He didn't give up his citizenship. I have no knowledge like which documentary, what, and so far as voices of opposition are being muzzled, we can pick up the newspaper and read. একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছিলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চাই না, কারণ সংখ্যালঘুরা আশ্বস্ত হয় এমন পর্যাপ্ত কাজ তিনি করেননি। I don't think he is a good prime ministerial candidate. Obviously, he is very popular in some sections. He is particularly popular among business community. But that does not mean that he is my favorite candidate, and indeed he is not. So I would like someone who is more secular. বিজেপি সাংসদ চন্দন মিত্র টুইটারে লিখেছিলেন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না অমর্ত্য সেন, তিনি কি ভারতের ভোটার? পরের এনডিএ সরকারের উচিত তার ভারতরত্ন সম্মান কেড়ে নেওয়া। এই আক্রমণের প্রেক্ষিতে মার্জিত ভাষাতেই অমর্ত্য সেনের জবাব ছিল, ভারতের নাগরিক হিসেবে কি ধরনের প্রধানমন্ত্রী চাই তা বলার অধিকার আমার আছে। চন্দন মিত্রেরও অধিকার আছে আমার ভারতরত্ন কেড়ে নেওয়ার কথা বলার, তবে তিনি সেটা করতে পারেন কিনা তা স্পষ্ট নয়। চন্দন মিত্রর হয়তো জানা নেই যে এনডিএ আমলেই আমাকে ভারতরত্ন দেওয়া হয়েছে, অটল বিহারী বাজপেয়ী তা দিয়েছেন, বাজপেয়ী চাইলে তা ফিরিয়ে দেব। এরপর 2016 সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে অমর্ত্য সেনকে সরিয়ে দেয় মোদী সরকার। নিজের নোট বাতিলের সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। अरे नोटबंदी की है इसलिए कि 70 साल तक जिन्होंने लूटा है वो लूट मुझे निकालनी है और वो मैं निकाल के रहूंगा। আর এই নোট বাতিল প্রসঙ্গেই নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছিলেন, এটি ভুল সিদ্ধান্ত কিনা তা নিয়ে আলোচনার কোনো জায়গা নেই, বরং এটি কত বড় ভুল শুধু তা নিয়ে কথা হতে পারে। নরেন্দ্র মোদী নোট বাতিলের মধ্যে দিয়ে দেশের একাধিক সমস্যা নির্মূল করার ডাক দিয়েছিলেন। 50 दिन के बाद ईमानदार लोगों की तकलीफ कम होना शुरू होगा और बेईमानों की तकलीफ बढ़ना शुरू होगा। কিন্তু অমর্ত্য সেন কোনোদিনই মনে করেননি নোট বাতিলের মধ্যে দিয়ে সব সমস্যার সমাধান হবে। না, এটা নিয়ে তো আমি আলোচনাও করেছি, এর থেকে নির্মূল হওয়ার খুব আশা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, কারণ আমাদের তো যেটাকে ব্ল্যাক মানি বলা হয় তার তো অতি খুবই সামান্য অংশ কাঁচা টাকায় লোকের কাছে থাকে। এরপরই অমর্ত্য সেনকে আক্রমণ করতে ঝাঁপায় বিজেপি। তিনি কি করেছেন, উনি কি দিয়েছেন দেশকে? এদেরকে কেনা যায়, এদের বিক্রি করা যায়, এদের চমকানো যায়, পায়ে পড়ে যাচ্ছে। এরপর আসরে নামেন খোদ নরেন্দ্র মোদী। दुनिया की बड़ी बड़ी यूनिवर्सिटियों से पढ़ करके आए हुए लोगों को देश ने देख लिया है, हार्वर्ड से पढ़े लिखे आए हैं और जब भी कुछ होता है तो हार्वर्ड की डिग्री दिखाते हैं। एक तरफ हार्वर्ड वाले हैं तो दूसरी तरफ हार्ड वर्क वाला है। অনেকেরই মনে হয়েছিল নাম না করে নোট বাতিল প্রসঙ্গে অমর্ত্য সেনকেই কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। আর এবার তথ্যচিত্র বিতর্ক, এবিপি আনন্দ। আমি সঞ্জয় দার কাছে যাব। সঞ্জয় দা, এক তো যে সেন্সর বোর্ডের মাথায় কে বসলেন, তার এর আগের বহু কীর্তিকলাপে বহু এয়ার টাইম আমরা নষ্টই করেছি ইনফ্যাক্ট। কিন্তু আমি যে সেন্সর বোর্ডের গাইডলাইনও দেখা যায় একটা প্রিহিস্টোরিক প্রায় কনসেপ্ট, এবং যেটা আজকে ইউটিউব ইন্টারনেটের যুগে এর কোনো অস্তিত্বে থাকার কিনা সেটাই আমার মনে হয় বেসিক প্রশ্ন। এবং যাদের কাজ ফিল্মকে সার্টিফাই করা, ইউএ না এ সেটা নির্ধারণ করা, তারা শব্দ বেছে দেওয়ার কি আইনত অধিকারী? এ তো আমি বহুবার বলেছি, লিখেওছি যে এটা সম্পূর্ণ অনধিকার চর্চা, এবং অনধিকার চর্চাটা আজকাল তো আর লঘুগুরু জ্ঞান নেই, নত্যসত্য জ্ঞান যাদের নেই তারাই করছেন। অমর্ত্য সেনের ওপর কথা বলার অধিকার আমার আছে কি না, তার জন্য আমার যে শিক্ষাগত যোগ্যতা এবং আইনগত যোগ্যতা দরকার সেটা আমার জানা নেই, আমি বলছি। এখন মুচিরাম গুড়েদের
জয় জয়কার সব জায়গাতেই থাকে। আরেকজন মুচিরাম গুড়কে আমরা দেখছি, কিন্তু রসিকতাটা সবচেয়ে বড় কথা না সুমন। কথাটা হচ্ছে যে একটা আমি বলতে পারি, যেমন আমার মাস্টারমশাই ক্লাস 4-এর রচনা দেখে আমাকে গরু বলেছিলেন। এখন আর কবি দীনেশ দাসকে গরু বলতে দেওয়া যাবে না, কারণ গরু এখন এক শ্রেণীর মানুষ গরুকে স্বজাতি মনে করেন। ফলে এটা পশু প্রেমের প্রশ্ন নয়, এটা জাতীয়তার প্রশ্ন হয়ে গেল। কিন্তু আমার আতঙ্কটা হচ্ছে এইখানে যে অমর্ত্য সেনকে যে কথাটা বলা হয়েছে, এটা খুব সাধারণভাবে দেখলে হবে না যে গরু বা হিন্দুত্ব বা অন্য কিছু। এগুলো হচ্ছে এই যে এবার কিন্তু আমাদের মাথায় আঘাত করার কথা হচ্ছে। এই যে সুমন ছবিটি বানিয়েছেন, তর্ক প্রবণতার কথা বলেছেন, যে আমাদের জাতির প্রাণ, যে আমাদের কয়েক হাজার বছর টেনে নিয়ে এলো, এই জায়গায় যদি আঘাত করা যায়। 1928 সালে আন্তোনিও গ্রামসিকে বিচার করার সময় মুসোলিনির পক্ষে উকিল কোর্টে বলেছিলেন যে আগামী 20 বছর যাতে এই মাথাটা কাজ না করতে পারে তা আমরা দেখতে চাই। অমর্ত্য সেনকে দিয়ে শুরু হলো, এটা কিন্তু অমর্ত্য সেনের ইস্যুই না, এটা যে কোনো সাধারণ নাগরিকেরও ইস্যু। ভারতবর্ষটা গণতন্ত্র, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে আমরা ভাবছি। এই গণতন্ত্রে যদি মাথাটাকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে আর কোনো বিপদ থাকে না, বাধা থাকে না। এটা আমাদের জাতীয় লজ্জার দিন। এই ছবিটা কোন স্তরের ছবি, তথ্যচিত্র না কাহিনী চিত্র, এর থেকে অনেক বড় ধরনের সমস্যাটা হচ্ছে আমাদের মনন প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা। এবং এই চেষ্টায় আমরা সমর্থন করব কি করব না, এটা খুব বড় প্রশ্ন, এটা রসিকতার প্রশ্ন না। যখন আন্দ্রে মালরো দিদেরোল রিলিজিয়াসের উপর তৈরি করা ছবিটাকে নিষিদ্ধ করেন, তখন গোদার মালরোর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন। ফরাসি বুদ্ধিজীবীরা যে ভূমিকা নিয়েছিলেন, সেটা আজই আমাদের বুদ্ধিজীবীদের আসন্ন হয়ে উঠেছে। এটা শুধু নির্বাক মিছিল করে বা অন্য করে হবে না, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের মানুষের যা মৌলিক অধিকার, চিন্তা করার অধিকার, তাকে আঘাত করার চেষ্টা। এবং সেই আঘাতটা আমরা মেনে নেব কিনা, সেইটা আমাদের আজকে ঠিক করে নিতে হবে। ঠিক, একেবারে। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো, আইনের কথা হচ্ছিল। সোমনাথ চট্টোপাধ্যায় কিংবা অশোক গঙ্গোপাধ্যায়ের মতো বিশিষ্ট আইনজীবী, বিচারপতি, তারা কি মনে করছেন? সত্যি সত্যি ভারতবর্ষে সেন্সর বোর্ড কি এরম ফতোয়া জারি করতে পারে? দেখাবো সোমনাথ চট্টোপাধ্যায়, অশোক গঙ্গোপাধ্যায়রা আইনের দিক থেকে কিভাবে দেখছেন এই বিতর্ক। ফের বিতর্কে সেন্সর বোর্ড। এবার তারা কাঁচি চালাতে চায় অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্রে। অমর্ত্য সেনের মুখে গুজরাট শব্দটিতে বিপ বসাতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। যদিও এই আপত্তির কারণ খুঁজে পাচ্ছেন না অনেক সংবিধান বিশেষজ্ঞই। এই ধরনের কোনো যে আদেশ হতে পারে তো আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। যারা করেছে তারা ভারতবর্ষের সংবিধানও কিছুই জানে না। তাহলে একটা স্টেটের নামই কেউ করতে পারবে না, একটা হাস্যকর ব্যাপার আমার কাছে। গরু কথাটা কেউ ব্যবহার করতে পারবে না কোনো বিষয়। এটা বলে যেতে পারে যে একটা ফিল্ম থেকে এসব বাদ দিতে হবে। এখনই উচিত এই দেশকে প্রত্যাহার করা, নয়তো কোর্টের এখানে কোর্টের নির্দেশ অনুসারে সব বাদ দেওয়া উচিত। বিতর্কের এই আবহে অনেকেই প্রশ্ন তুলছেন, সংবিধানে যেখানে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে, সেখানে সেন্সর বোর্ড কি এভাবে ছবির ওপর কাঁচি চালাতে পারে? তাদের কি আদৌ এই অধিকার আছে? এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ। পেহলাজ নিহালনি যখন উড়তা পাঞ্জাব ছবির নাম থেকে পাঞ্জাব উড়িয়ে দিতে চেয়েছিলেন, তখন বম্বে হাইকোর্ট প্রশ্ন তোলে, সিনেমার নামের সঙ্গে রাজ্যের কি যোগ? পাশাপাশি ছবি থেকে 89টি দৃশ্য বাদ দেওয়ার সুপারিশ প্রসঙ্গেও বম্বে হাইকোর্টের বিচারপতি তার পর্যবেক্ষণে সাফ জানান, সেন্সর বোর্ডের দায়িত্ব সিনেমাকে সার্টিফিকেট দেওয়া এবং তার রিলিজ হতে দেওয়া। প্রত্যেক দৃশ্যে কাঁচি চালানো নয়। প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে, টিভি হোক বা সিনেমা, মানুষকে দেখতে দেওয়া হোক। বিশেষজ্ঞরা বলছেন একই কথা প্রযোজ্য অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্রের ক্ষেত্রেও। এখানেও তো সংবিধান বিরোধী কিছু নেই। ধরুন একটা অন্য দেশের সঙ্গে একটা মৈত্রীর সম্পর্ক, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, শালীনতা, এইসব ব্যাপারগুলোর উপর কোনো যদি আঘাত হয়, কিংবা আদালত অবমাননা, এগুলো করা যায় না বাক স্বাধীনতার মধ্যে। কিন্তু এই শব্দ ব্যবহার করবেন এবং ব্যবহার করছেন কে? কারণ বিশ্ববিখ্যাত এক অধ্যাপক, তিনি তার পাণ্ডিত্যে, তার বিচারবোধে এই শব্দগুলোর এমন কোনো ব্যবহার করবেন না যেটা উত্তেজনামূলক বা উস্কানিতে হিসেবে ধরা যাবে। তবে শেষমেশ সাধারণ মানুষ কবে অমর্ত্য সেনের জীবন নির্ভর তথ্যচিত্র দেখতে পাবেন সেন্সরের কাঁচির জেরে, তা এখনও অনিশ্চিত। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।
আমি সরাসরি চলে যাব অধ্যাপক সুগত বসুর কাছে। অধ্যাপক বসু, আমি শুরুতেই যেটা জানতে চাইবো, এক হচ্ছে আপনি তথ্যচিত্রটার অংশ, একটা সাক্ষাৎকার আপনি দিয়েছেন এবং আপনি গত পরশুদিন নন্দন 3-তে এই গোটা তথ্যচিত্রটা অমর্ত্যবাবুর সঙ্গেই দেখেছেন। কতটা আঘাত দিয়েছে যে ভারতের মতো একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এইভাবে সেন্সর বোর্ড কার্যত চাপিয়ে দিল, এবং যে 4টে শব্দে তাদের আপত্তি আমরা একেবারে প্রেক্ষিত তুলে গোটা বক্তব্যটা এই অনুষ্ঠানের শুরুতে দেখালাম, যার ভেতরে অন্তত আমাদের মনে হচ্ছে যে উত্তেজনা ছড়ানোর বা ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ার বা পররাষ্ট্র অন্য রাষ্ট্রের আহত হওয়ার সেরকম কোনো কিছু দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডক্টর বসু, সৌমিত্রবাবু তো বললেন এটা মূর্খামি, একটু আগে সোমনাথবাবু বললেন এটি হাস্যকর। আমিও খুব অবাক এবং আশ্চর্য হলাম সুমন ঘোষের কাছে এই খবর পেয়ে কাল রাত্রে। আমি এই ছবিটির সঙ্গে জড়িত 2002 সালে। সুমন ঘোষ এসে হার্ভার্ডে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল, তার 2টি অংশ এই তথ্যচিত্রে স্থান পেয়েছে। আমি যেটা বলবো যে আজ আমাদের দেশ এক গভীর দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছে, এবং এই সময় অধ্যাপক অমর্ত্য সেনের মতন একজন ব্যক্তির প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি কথা আমাদের খুব মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন আছে। কারণ আদতে উনি যখনই কথা বলেন তিনি শান্তি এবং সম্প্রীতির বার্তাই দিয়ে থাকেন। এখন এই ছবিটি প্রথম তৈরি হয়েছিল 2002 সালে। সেই সময় আমরা সকলেই খুব চিন্তিত ছিলাম, গুজরাটের দাঙ্গা সেই সময় হয়েছে। তাই যখন কর্নেল ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছিলেন তার একটা উল্লেখ আছে অমর্ত্য সেনের বক্তৃতায়, এবং অবশ্যই গুজরাটে যে দাঙ্গা হয়েছিল 2002 সালে সেটি একটি ঐতিহাসিক সত্য এবং সেটি নিন্দনীয়। এই কথা বলবার যেমন অমর্ত্য সেনের অধিকার আছে, আমাদের প্রত্যেকের অধিকার আছে। 2017 সালে আরও কিছু কথা উনি বলেছেন কৌশিক বসুর প্রশ্নের উত্তরে। আমরা দেখছি 2017 সালে যে গোরক্ষার নামে মানুষ বধ হচ্ছে, এর তো প্রতিবাদ করার প্রয়োজন আছে শান্তির স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, এবং সেটাই অমর্ত্য সেন কিন্তু করেছেন। আর এই যে একটা কথা বলা হয় যে এই সব কথা যদি আমরা বলি তাহলে বিদেশে আমাদের ভাবমূর্তি খারাপ হবে, এটা একটা অদ্ভুত কথা। কারণ যারা এই সব কাণ্ড করছেন তারাই কিন্তু ভারতবর্ষের ভাবমূর্তি নষ্ট করছেন। আমরা যদি এখান থেকে একটা বার্তা দিতে পারি যে ভারতবর্ষে আজকেও গণতান্ত্রিক প্রতিবাদের একটা স্থান আছে, আমাদের বাকস্বাধীনতা এখনও আছে, তাহলে আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল হবে। আশা করি এই সেন্সর বোর্ড এবং আমাদের সরকারের কিছু শুভবুদ্ধি উদয় হবে এবং এই ধরনের অল্প কয়েকটি কথা মিউট করে দেবার এই যে একটা অদ্ভুত আদেশ, তারা সেটা তুলে নেবে এবং আমাদের দেশের সাধারণ মানুষ অধ্যাপক অমর্ত্য সেনের প্রত্যেকটি কথা পরিষ্কারভাবে আমাদের দেশের প্রেক্ষাগৃহে শুনতে পাবে। সুব্রতদা, ঠিকই আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে নিঃসন্দেহে অমর্ত্য সেনের মতো মানুষ, সেই রকম এই সময়ের অন্যতম গোটা পৃথিবীব্যাপী শ্রেষ্ঠ মনীষা, তিনি বলছেন এবং সেই কথা থেকে ভারতে উত্তেজনা সৃষ্টি হবে, এটা বোধহয় মানে শুধুই কষ্ট কল্পনা। আমি কৌশিক বসুর কথাও আপনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা ধারণা তো এইটা যে ভারতবর্ষ যে দেশগুলোকে একটু লুকডাউন আপন করতো আমাদের ভারতীয়রা, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বাধীন চেতা মানুষরা, যে যেখানে ডেমোক্রেসি নেই, পাকিস্তান কিংবা আফগানিস্তানে তালিবানি শাসন ইত্যাদি বলতাম, কোথাও একটা আমাদেরও এই মুহূর্তে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যদি তার কণ্ঠরোধ হয়, তাহলে ভারতেরও আন্তর্জাতিক যে স্বীকৃতির জায়গাটা, যে মান্যতার জায়গাটা, যে সম্মানের জায়গাটা, সেটাতেও কোথাও একটা ধাক্কা লাগবে। সুগতবাবু, অবশ্যই এটা আমাদের বাকস্বাধীনতার ওপরে একটি বড় আঘাত। তার আরও একটি উদাহরণ এরকম প্রায় চলছে, আমি ইংরেজিতে বলেছি যে আমাদের দেশে এখন একটা অ্যাটমসফিয়ার অফ আনরিজন। রবীন্দ্রনাথও সবসময় রিজন বলতেন, দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, তার পক্ষে তিনি সবসময় সওয়াল করতেন। আমাদের তাই মনে রাখতে হবে যে
আজকাল যেসব দেশের কথা এক্ষুনি বলা হলো, সেখানেও কিন্তু প্রেস ফ্রিডম এখন যথেষ্ট হয়েছে। সেখানেও অনেকে সরকারের সমালোচনা করে। আর আমাদের সরকারকে বুঝতে হবে যে তারা সমালোচকদের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। যারা স্তাবকতা করে তাদের থেকে কিন্তু সরকারের খুব বেশি কিছু শেখার থাকে না। তাই আমাদের সরকারের উচিত যেটা সমালোচনা, সেটা যেন শুনে তারা যেন তাদের পথ শুধরে নেয়। সুগতবাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একজন ইতিহাসবিদ হিসেবে, ইতিহাসের অধ্যাপক হিসেবে কি মনে হয় যে এই যে শব্দগুলো যেখানে মিউট বা বিপ করার কথা বলা হচ্ছে, গরু, জাতীয়তাবাদ, এই আমাদের এই মুহূর্তে দেশে কোথাও একটা ব্যাখ্যার একটা চল হচ্ছে যে আমি গরু বা হিন্দুত্ব মানে তার একটাই ব্যাখ্যা, জাতীয়তাবাদ মানে তার একটাই ব্যাখ্যা, দেশপ্রেম তার একটাই ব্যাখ্যা, এর কোনো অন্য অর্থ, আমি যে অর্থটা পছন্দ করি না সেই অর্থ তার থাকবে না, এবং তার কোনো ডাইমেনশন থাকবে না, তার কোনো ভিন্ন ব্যাখ্যা থাকবে না, দেশপ্রেম এবং উল্টোটা হচ্ছে দেশদ্রোহী। পুরো বিষয়টা ইতিহাসবিদ হিসেবে আপনার কি মনে হচ্ছে একমাত্রিক হয়ে যাচ্ছে? জাতীয়তাবাদ বা এমনকি দেশপ্রেমেরও কোনো একটি সংজ্ঞা থাকতে পারে না। 100 বছর আগে 1917 সালে রবীন্দ্রনাথ ন্যাশনালিজম নামে একটি বই লিখেছিলেন, এবং সেখানে আমি একটি পাতায় পড়লাম যে উনি বলছেন যে আমাদের দেশের সোশ্যাল হ্যাবিটস এমন যে কারুর যদি ফুড প্রেফারেন্স অন্যরকম থাকে তাদেরও আমরা দাবিয়ে রাখার চেষ্টা করি। আমরা রেশনাল ডিফারেন্স সেটা আমরা শ্রদ্ধা যথেষ্ট জানাই না। এখন রবীন্দ্রনাথ, যিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, তিনিও কিন্তু সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করে গিয়েছেন, এবং আমাদের তাই মনে রাখতে হবে যে এই যে রেশনাল ডিফারেন্সের কথা বলেছেন রবীন্দ্রনাথ, সেইটি যেন আমরা প্রকাশ করতে পারি। সেটি না করে আমরা যেটা করছি, সেই যে 1890-এর দশকে যেসব গোরক্ষা আন্দোলন হয়েছিল বা 20-এর দশকে যেসব শুদ্ধি এবং সংগঠন আন্দোলন হয়েছিল, আর 1947 সালে যেরকম ঘৃণা আমরা দেখেছিলাম, সেইগুলি আবার মাথাচাড়া দিচ্ছে। অমর্ত্য সেনের কথাবার্তা থেকে আমরা সবসময় একটা প্রলেপ পেতে পারি এবং আমরা শান্তি এবং সম্প্রীতির পথে আরও অগ্রসর হতে পারি বলে আমার দৃঢ় বিশ্বাস। সুগতবাবু, আপনি গোরক্ষার কথা বলছেন। গোরক্ষায় এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, 2014 থেকে 17 এই জুলাই আজ অবধি 62টা গোরক্ষকদের সন্ত্রাসের ঘটনা ঘটেছে। খুন হয়েছেন 28 জন, আহত হয়েছেন 124 জন। আমি বলছি যে সবথেকে চূড়ান্ত মানে হিংসার সময় আমার মনে হয় যে সময়টার মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি এই মুহূর্তে, প্রধানমন্ত্রীকেও দাঁড়িয়ে সেই গোরক্ষকদের বার্তা দিতে হচ্ছে। তো এখন তো মনে হয় অমর্ত্য সেনের এই বক্তব্য বা এই ভিন্ন মত গ্রহণ করার যে প্রবণতা এই মুহূর্তে 17 ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ, অন্য সময়ের থেকে আরও বেশি প্রাসঙ্গিক, তাই নয় কি? সেটা একেবারেই ঠিক, এবং আমি বেশ কয়েক সপ্তাহ আগে এই অনুষ্ঠানটি দেখছিলাম। সেখানে সুমন, তুমি উদ্ধৃত করেছিলে স্বামী বিবেকানন্দর কিছু বক্তব্য, যখন ভারতের মধ্য ভারতে দুর্ভিক্ষ হচ্ছে, তখন কয়েকজন গোরক্ষক এসে তার সাহায্য চেয়েছিলেন। উনি বলেছিলেন যে মানুষের জন্য কিছু করছো যারা দুর্ভিক্ষের কবলে পড়েছিল, কিন্তু তারা মানুষের জন্য তারা ভাবছিল না। বিবেকানন্দ এই কথা সেই সময় বলে গেছেন। আর এই যে সব ঘটনা ঘটেছে তার তো জোরালো প্রতিবাদ হওয়া দরকার, শান্তির জন্যেই এর প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম আখলাকের কথা। এই যে মোহাম্মদ আখলাক, যাকে মেরে ফেলা হয়েছিল দাদরিতে, আখলাক কথাটির অর্থ কি? আখলাকের অর্থ হচ্ছে এথিক্স বা সুনীতি। এবং আমি বলেছিলাম যে আমাদের সরকারকে সবসময় আখলাক
এথিক্স অফ গুড গভর্নেন্সের কথা মনে রাখতে হবে, তাহলেই আমরা শান্তিতে বাস করতে পারবো। তাই অবশ্যই অমর্ত্য সেনের কথা আমরা আমাদের শোনা দরকার, এবং তার পথে চললে আমরা আবার একটি ঐক্যবদ্ধ একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো, আমরা আবার শান্তিতে থাকতে পারবো, আমাদের সমৃদ্ধি আরও বাড়বে। অনেক ধন্যবাদ সুগতদা। কথা বলছিলাম সুগত বসুর সঙ্গেই, যিনি রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ নিয়ে তার ধারণার কথা বললেন। আমার মনে পড়ে যাচ্ছিল 4 অধ্যায় এলা এবং অন্তুর মধ্যে সেই সংলাপ, যেখানে বারবার জাতীয়তাবাদ এবং ভ্রান্ত জাতীয়তাবাদের ধারণাগুলো সংলাপের মধ্যে আসছিল। আমি দ্রুত একবার দেখাবো আজকে এই রাজ্যের কিছু কৃতি মানুষ এবং অন্যান্য রাজ্যেরও যারা শিল্পী, সাহিত্যিক, নানা ক্ষেত্রে কৃতি মানুষ, তাদের এই বিতর্ক নিয়ে কি মনোভাব আমরা সংগ্রহ করেছি। দেখুন, এই কাজটি আমার অত্যন্ত অনৈতিক বলে মনে হচ্ছে সেন্সর বোর্ডের ক্ষেত্রে। সেন্সর বোর্ডের ক্ষেত্রে আমার এটা মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক নির্দেশ নেওয়া তাদের উপরে আছে, যার জন্য তারা এইভাবে আচরণ করছেন। আমাদের যে খুব সিনিয়র ডিরেক্টর মিস্টার শ্যাম বেনেগর, উনি একটা প্রপোজাল অলরেডি দিয়েছেন গভর্নমেন্টকে কি আমাদের সার্টিফাই করা হোক নো কাটস। যদি কোনো ফিল্ম মনে হয় যে আন্ডার দ্য এজ, ওটা এই সার্টিফিকেট দেওয়া হোক, অ্যাডাল্ট দেওয়া হোক, বাট নট টু আস্ক ফর এনি অবজেকশনস অর কাটস। সেন্সর বোর্ডের যে সমস্ত দিক থেকে, চারিদিক থেকে এটা করতে পারবেন না, এটা হবে না, ওটা হবে না, এটা হবে না, এটা কোথাও সিনেমার প্রতি মানে অন্যায় করা হচ্ছে। ছবির নামই তো আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া থাকবেই। সেখানে আমরা যদি কোথাও কোথাও আমাদের বিপ দিতে হয়, আমার কাছে সেটা অনেকটা এরকম যে ওর মুখে একটা স্টিকিং প্লাস্টার লাগিয়ে দেওয়ার মতো, যে না, আপনার बॉलरी अधिकार नहीं। मुझे ऐसा लगता है कि पहली बात तो सीबीएफसी को एबॉलिश करना चाहिए। हमारे देश में 2017 में जब हम विश्व की तरफ बढ़ रहे हैं, हम ग्लोबलाइजेशन की तरफ बढ़ रहे हैं, तो इन चीजों का कोई अर्थ भी नहीं रह गया है। वो नोबेल प्राइज पुरस्कार विजेता है, बहुत बड़े इंसान हैं वो। अगर ये शब्द हम रोजमर्रा की जिंदगी में टीवी पर, सड़कों पर, अखबारों में जब हम पढ़ते हैं, सुनते हैं, और अगर ये पर्दे पर दिखाई दें तो इसमें क्या आपत्ति हो सकती है? আস্তে আস্তে আমি এটা বুঝতে পারছি যে ভারতবর্ষে সময়টা আস্তে আস্তে একটা হন্তারক সময় হয়ে উঠছে আর কি। অমর্ত্য সেনের মতো মানুষ, তাকে ডিকটেট করা হচ্ছে, তার ফিল্ম যেটা হয়েছে তার ডিকটেট করা হচ্ছে তিনি কি বলবেন না বলবেন, কিংবা তার বিষয়গতভাবে সেখানে যদি কোনো বিষয়ে তার বক্তব্য থাকে। নিঃসন্দেহে সায়ন্তন বাবুর অনেক কিছু বলার আছে। আমি তার আগে একবার আপনার সুবিধের জন্যই রাজনৈতিক প্রতিক্রিয়া, রাজনৈতিক মহল থেকেও এই বিষয়ে প্রতিক্রিয়া আসছে, সেগুলো দেখে নেব। নোবেলজয়ী অর্থনীতিবিদের বিভিন্ন বক্তৃতা ও সাক্ষাৎকারকে ভিত্তি করে 1 ঘন্টার তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক সুমন ঘোষ, আর তাতেই বাদ সেধেছে পহলাজ নিহালনির সেন্সর বোর্ড, যার প্রেক্ষিতে সমালোচনায় সরব বিশিষ্টজনেরা, সরগরম রাজনীতির ময়দানও। বিরোধীদের অভিযোগ, এই আচরণেই স্পষ্ট বিরুদ্ধ মত সহ্য করতে পারছে না কেন্দ্রের শাসক দল, তাই যে কোনোভাবে দমানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, বিরোধিতার প্রতিটি কণ্ঠই রোধ করা হচ্ছে। এবার অমর্ত্য সেন, তার মতো ব্যক্তিত্ব যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারেন, তাহলে সাধারণ মানুষের কি হবে? বিজেপির এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যারা বিজেপির পক্ষে বলবে তাদের সবকিছু মাপ, আর যারা বিজেপির বিপক্ষে বলবে, যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবে, তাদের সব কিছু আটকে দেওয়া। তাই আজকে অমর্ত্য সেনের মতো মানুষকেও পদে পদে আজকে এই বাধার মধ্যে পড়তে হচ্ছে, কিন্তু এটা বেশি দিন থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস, এই যে আজকে যারা যে মানুষে হানাহানি দাঙ্গা করার চেষ্টা করছেন, সমস্ত কিছুকে অবস্ট্রাকশন করার চেষ্টা করছেন, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তাদের খুব সম্প্রতি ছুঁড়ে ফেলে দেবে। অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র সেন্সর গেরোয়ে আটকে যাওয়ায় মোদী সরকারকে নিশানা করেছে সিপিএম। এখানে কার্যত জরুরি অবস্থা চলছে, অঘোষিত জরুরি অবস্থা। এটা একটা ফ্যাসিবাদ সুলভ একটা শাসন ব্যবস্থা চালু হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি যা বলেছেন, গুজরাটের কেউ কথা উচ্চারণ করতে পারবে না, হিন্দু কথা উচ্চারণ করতে পারবে না, গরু কথা কেউ বলতে পারবে না, তার ওর মা বাবাদের ডাকবে কে? এসব বলার মানে কি?
কংগ্রেস কটাক্ষের সুরে বলছে মোদী সরকার দেশব্যাপী বিরুদ্ধ মত দমনের যে খসড়া তৈরি করেছে এটা তারই অঙ্গ, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা তখন রামায়ণ এডিট করছে, গালিবকে এডিট করছে, তো সেখানে অমর্ত্য সেনের মতন ব্যক্তিত্বের বিরোধিতা করতে হবে, এটা মধ্যে কোনো নতুনত্ব আসে বলে মনে করি না। যদিও বিজেপি এসবের কোনোটাই মানতে রাজি নয়। যদি প্রভোকেটিভ কোনো কথাবার্তা থাকে, আজকে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখলে তাকে আটকানো হচ্ছে, রোজ একজন দুজনকে ধরে জেলে ঢোকানো হচ্ছে। একজন বড় লোকের মুখে যদি এরকম বেরোয় তাহলে আরও প্রভোকেটিভ হতে পারে, সেটা বন্ধ করা উচিত। 1999 সালে অমর্ত্য সেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত হন, আর সেই ব্যক্তিরই নিজের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, এও সম্ভব? প্রশ্ন অনেকেরই। বিতনু চট্টোপাধ্যায়, দীপক ঘোষ ও হিন্দোল দে, এবিপি আনন্দ। শান্তনুবাবু, আপনি যদি বলতেন যে এই সেন্সর বোর্ডের এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই, আমরা এটাকে সমর্থন করছি না, যেরকম গোটা দেশের আমি দেখছিলাম জনতা দল ইউনাইটেড তাদের বিধায়কও বিবৃতি দিয়ে বলছেন, আমার কিছু বলার থাকতো না, কিন্তু এটা তো আপনারা এই বিতর্ক স্বেচ্ছায় নিলেন এবং পাশাপাশি অমর্ত্য সেন নিয়ে কটাক্ষও করলেন, মানে এই গোটা বিষয়টার সঙ্গে বিজেপি কিন্তু কার্যত নিজেকে জড়িয়ে নিল, সে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই এটা করলেন। দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেবো, তার আগে আমি 1 মিনিট সময় চাইব। আমাদের তৃণমূলের সাংসদ নিশ্চয়ই অনেকগুলো অভিযোগ করেছেন বা বলেছেন। আমার খুব ভালো লাগতো যদি জুলফিকার সিনেমাটা যখন পশ্চিমবঙ্গে বন্ধ করেছিল বা এডিট করতে বাধ্য করলো মমতা ব্যানার্জির সরকার, তখন যদি এই কথাগুলো উনি বলতেন। যখন ব্ল্যাক ফ্রাইডে 2005 সালে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, যখন আমু অ্যান্টি-শিখ রায়টের উপরে বইটা 2005 সালে যখন কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার, যখন সেন্সর বোর্ড একই কাণ্ডগুলো করেছিল, ঠিক করেছিল ভুল করেছিল আমি সে প্রশ্নে যাচ্ছি না, তখনও যাচ্ছি না আজকেও যাচ্ছি না, এই কথাগুলো যদি তখন বলা হতো তাহলে ভালো হতো। শান্তনু, আমু নিয়ে কিন্তু দেশ জুড়ে বিতর্ক হয়েছিল, উনি বলেছিলেন সবই সংবাদ মাধ্যমকে বলছি না। আমি যে সাংসদের আপনি ইন্টারভিউ দেখালেন সেই সাংসদকে একবার চোখে আপনি প্রশ্নটা করতে, আচ্ছা আমু নিয়ে আপনি কি বলেছিলেন, তখন আপনার কি বক্তব্য ছিল? ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আপনি কি বলেছিলেন? 1 বছর আগে জুলফিকার 2016 তাকে নিয়ে আপনি কি বলছিলেন? তো সারা দেশে ভারতবর্ষে রিলিজের ব্যবস্থা হয়েছিল, পশ্চিমবঙ্গে সেটা আটকে দেওয়া হয়েছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম বলছে বলতে পারবেন ইত্যাদি ব্যাপার, তিনি তো সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন 2-4জনকে ধরে জেলে ঢোকাচ্ছে, যদিও 2-3 দিনের মধ্যে তারা বেল পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, ফার্স্ট হিয়ারিংয়ে জামিন পেয়ে যাচ্ছে, কারণ বেসিক কেস হচ্ছে না। তিনি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছেন। আপনি বলছেন, আমি প্রসঙ্গে ফিরি, যে আমুর সময়ও যেটা ভুল হয়েছিল আজকেও সেটা ভুল অবশ্যই হতে পারে, আমি তো বলছি টেকনিক্যাল বিষয় আমরা জানি না। এবার এখানে আমার একটা লাভও আছে, যেটা নজরুলবাবু বললেন, সিনিয়র আইপিএস অফিসার, উনি একটা বই লিখেছিলেন, সেটাকে ব্যান করে দেওয়া হলো, তার ফলে যা হয়েছিল তার থেকে বেশি বই বিক্রি হলো। যাদের সিনেমায় বিতর্ক তৈরি হয় এভাবে, সুমন ঘোষ ততটা প্রভাবশালী নয়, আমি সুমন ঘোষের ম্যানিপুলেট করতে পারি না। ওনার এখন হতে পারে খারাপ লাগছে, কিন্তু আমি ওনাকে আশ্বস্ত করছি এতে আপনার লাভই আছে। বিতর্কটা তো আমি শুধু একটু কারেক্ট করবো, বইটা যদি ব্যান করা হতো তাহলে অন্য কথা ছিল, ব্যান করা হয়নি। মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী, পুলিশ গিয়ে কোনো রকম আইনি পদক্ষেপ না নিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে বই বিক্রি করা হচ্ছিল। আপনি প্রোগ্রাম করেছিলেন তারপরে কোনো টিভি চ্যানেলে এই বিষয়টা নিয়ে? বহুবার উনি টেলিফোনই দিয়েছিলেন, সবার আগে এই চ্যানেলেই সেটা ব্রেক করেন। এবং সবথেকে ভালো বিষয় যেটা হচ্ছে যে এত সিনিয়র ব্যক্তি এবং প্রশাসনে যার ব্যাপক অভিজ্ঞতা, আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা, তার পর্যন্ত এরকম ঘটনা ফেস করতে হয়েছে রাজ্য সরকার, তাহলে তারা কি করে? আমার প্রশ্নটা একই রয়ে গেল যে একটা ভুল তো আরেকটা ভুলকে জাস্টিফাই করে না। ক্ষতি হয়েছিল, আমি বলছি যে আমার বইটা হয়তো 5000 কপি বিক্রি হতো, কিন্তু লাখে বিক্রি হয়ে গেল। পাবলিশারের দোকানের সঙ্গে এত বড় লাইন, সে ট্রাম লাইন পর্যন্ত পড়ে যেত, বই দিতে পারতো না। আমার বক্তব্য এই সিনেমাটা হয়তো কয়েকজন লোক দেখতো, এখন হাজার হাজার লোক, লাখে লাখে লোক। আমি যেটা বলছি, আমি ভুল ঠিক এই প্রশ্ন আমরা যেতেই রাজি নই, কারণ ব্যক্তি হচ্ছেন অমর্ত্য সেন, অনেক বড় ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, কিন্তু তার কিছু এর আগে স্টেটমেন্ট আজ অব্দি ভারতবর্ষে খুব বড় যারা বিখ্যাত আছেন বা যারা এত গুণী মানুষ আছেন, তারা প্রকাশ্যে বলেছেন কোন ভারতের অমুককে প্রধানমন্ত্রী দেখতে চাই না বা অমুকে আসলে ভয়ঙ্কর হয়ে যাবে। ওয়েলকাম করা উচিত, তিনি তো পাবলিকলি বলছেন এবং কেন চান না সেই কারণটাও বলছেন। এইটাই তো ভারতবর্ষের মানুষ তাকে রিজেক্ট করেছেন তার এই মতকে, মানে তিনি বলার পরও ভারতবর্ষের মানুষ তার এই মতকে রিজেক্ট করে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন। উনি তো বলেছেন, উনি তো অ্যাপিল করেননি পাবলিককে যে এটা মানেই তো অ্যাপিল, 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 এটা মানেই তো অ্যাপিল,
নয়, তার এই মতকে রিজেক্ট করে। শুনুন, আপনি মানুন না মানুন, ভারতবর্ষের জনগণ তার মতকে রিজেক্ট করেছে। যে নরেন্দ্র মোদীকে আমি প্রধানমন্ত্রী দেখতে চাই না পরিষ্কার বলেছেন, তারপরে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন উইথ ফুল মেজরিটি। নিজের রাজনীতিতে ঢুকেছেন, তিনি নিজের রাজনীতিতে ঢুকেছেন। আমি সেই জন্য আপনার প্রতিশোধ নিচ্ছেন না, কোনো প্রতিশোধের বিষয় না। আমি তো বলছি আপনারা সমস্যা হচ্ছে এখানে অরূপ বিশ্বাস আর একটি বললেন যে সার্বভৌমত্বের প্রশ্ন। অবশ্যই ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রশ্ন যে তুলবে, যে আঘাত করবে, তার সিনেমা, তার কোনো ডকুমেন্টারি তো আটকানো উচিত। আমি এখানে একটা কথা বলতে চাইবো, আমাকে একটু সময় দিলে। দাদা সরি একটু ইন্টারাপ্ট করছি একটা জিনিস, সেটা হচ্ছে এটা যেরকম একটা খুব কাকতালীয় একই ব্যাপার, অনিক দত্তর ছবি রিলিজ হবে, সেখানে রামরাজ্য কথাটা থেকে রাম জিনিসটা বাদ দেওয়া হবে। 5-6 বাদ দিয়েছি বা 3-4টে বাদ দিয়েছি, কিন্তু এই 3টে আমরা ইনসিস্ট করছি। তার মধ্যে একটা যদি আপনি ইনসিস্ট করেন তাহলে এটা এ হবে, যেটা খুব বিরাট কিছু ম্যাটার করে না। আর অন্য 2টো শব্দ আছে একটি সেন্টেন্সে, সেইটা কিন্তু আপনাকে বাদ দিতেই হবে, মানে সেটা এ ইউ এর কোনো ব্যাপার আসছে না। এটা আমি ব্যাপারটা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে এখন তো এই 4টে শব্দ ছিল, এতক্ষণ বলছিলাম না, তো এই যে একটা ছবি সেন্সর পিছিয়ে গেল, তাহলে কি এবার কি তাহলে যে কথাটা বলছিলাম না এতক্ষণ, কেন আমরা সিনেমার জগতের মানুষ, তাহলে কি সেন্সর জগতের সঙ্গে রাজনীতির সম্পর্ক এসে গেল? ঠিক। আমার আরেকটাও প্রশ্ন আছে, হালকা করে নিও না। সিনেমার তাহলে কি রাবণ রাজত্ব চলছে, যে রাবণ রাজত্ব লিখতে হবে, রাম রাজত্ব লিখতে হবে? এক সপ্তাহ পিছিয়ে গেছে ছবিটা। এর আগে তো আপনারা যদি অভিযোগ করছেন, এর আগে তাই ঘটেছে, তাহলে এর আগে তখন কোথায় ছিলেন? তখন কোথায় ছিলেন? কি বলছেন? আমি আমার ছবি এই জুলফিকারের সময় কোথায় ছিলেন? জুলফিকারের সময় কোথায় ছিলেন? এক সেকেন্ড আমি একটু তথ্যটা বলে দিই। আমি এক সেকেন্ড কথা বলছি। তোমার ছবি অ্যাক্সিডেন্টে ওটা 15টা কাট সাজেস্ট করেছিল, আমি আরো রকম প্রতিবাদ। আমি আরো বলছি যে আমার রামধনু সিনেমাতে গার্গী রায়চৌধুরীর মুখে বক্তব্য ছিল, আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে চাই, তাতে সিপিএম তৃণমূল যা খুশি করো তুমি। এখানে কিন্তু কোনো কাট হয়নি। আর সেই সময় তো সেন্সর বোর্ড অনেক উদার ছিল, কিন্তু জুলফিকারে কাট হচ্ছে, জুলফিকার দেখতে দিচ্ছে না। আমি দেখুন, আমি আপনি জুলফিকার নিয়ে কি বলছেন? আমি আপনাকে বলছি কেন বলতে হবে? কেন বলতে হবে? এই তো হচ্ছে প্রশ্ন। ও বলুন, বলার ক্ষমতা নেই, আরে বলার হিম্মত নেই, সেটা বলুন। না না, জুলফিকার আপনার এখান থেকে হলে দেখানো গেল না কেন? পশ্চিমবঙ্গে জুলফিকারকে কাট করে কেন দেখাতে হলো? কেন চলতে দেওয়া হলো না? এর উত্তর আছে আপনাদের কাছে? এর উত্তর নেই আপনাদের কাছে। আমি ধরে নিচ্ছি সায়ন্তন, অত্যন্ত ধরে নিচ্ছি কেন, অত্যন্ত ভুল হয়েছে, নিন্দাজনক ঘটনা, সেইটা আজকে একটা ডকুমেন্ট নিন্দা করুন, মানে একাধিকবার হয়েছে। আপনি আবার বলবেন সংবাদ মাধ্যম বলছি না, পরিচালকদের বলছি, আমি তাও ছেড়ে দিলাম। আমি বলছি আমার একটা প্রশ্ন আছে সুমন, সেটা হচ্ছে বারবার এই যে ব্যক্তিরা, পেহলাজ নিহালানি, আমি ব্যক্তি নিয়ে আলোচনা করিনি, কিন্তু সাধারণভাবে তিনি প্রযোজক ছিলেন, এমন ছবি এমন গান করেছেন, আখের সেই গান, আন্দাজের গান, আক্কা গোলা, যেটা পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। গজেন্দ্র চৌহান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মাথায় বসে আছেন, কি করেছেন? জঙ্গল লাভ, খুলি খিড়কি, জঙ্গল কা বেটা, ভয়ানক পাঞ্জা, বাসনা, এই 4টে ছবি বা 5টা ছবি, মানে মানে আমি বলছি পরিবার নিয়ে দেখা যাবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তিনি বসে আছেন একেবারে মাথায়। আমি বলছি এতে রাজনীতি থেকে যতটাই শিল্পকে বিযুক্ত রাখার চেষ্টা করা হোক, বারবার তো রাজনীতি ঢুকে হয়, এবং এই অভিযোগ তো উঠবে যে অযোগ্য এবং অপদার্থ লোকেরা শীর্ষে বসলেন কোন অধিকারে? শিওর, দেখো এটা খুব ভালো বললে, বিকজ যেরমভাবে বিজেপি গভর্নমেন্ট আসার পর এইসব নিয়ে তো প্রতিবাদ হয়েছে, গজেন্দ্র চৌহান নিয়ে, তারপরে পেহলাজ নিহালানিকেও যখন, সো মাথাগুলো প্রথমে ঠিকঠাক লোককে বসানো হলো, ঠিকঠাক ইনভার্টেড কমা। এইবার এই যে গতকাল ঘটনাটা ঘটলো, গরু গুজরাট, সো একটা উপর থেকে একটা পুরো সম্পূর্ণভাবে ব্যাপারটাকে রপ্ত করা হলো আমার মনে হলো। সো ইট ওয়াজ আগে ওইগুলো ঠিক করে, এবং আমি এখনো বলছি যে সেন্সর মেম্বার যারা ওখানে ছিলেন অত্যন্ত ভদ্র আমার সঙ্গে ব্যবহার করছিলেন, এবং আমি ওদেরকে দোষই দিতে চাই না, বাট সামহাও কেন জানি না আমার মনে হলো, এবং অনিকদার সঙ্গে আমার কথা হচ্ছিল, অনিক দত্তর কথা যে বললো, যে কিছু কিছু শব্দ বা এনি হিন্ট অফ যেটা ওদেরকে সামহাও এফেক্ট করতে পারে, সেগুলো বোধহয় একটা লিস্ট দিয়ে দিয়েছে। এবং শিবু যেটা বললো আমার খুব ভালো লেগেছে, যে আমরা পরিচালক তো, আমাদের দিয়ে দিলে ভালো হয়, তাহলে স্ক্রিপ্টটা লেখার সময় উই ক্যান ইনকর্পোরেট। কিন্তু আমার প্রবলেমটা হলো, এটা তো ডকুমেন্টারি, এটা তো স্ক্রিপ্টেড না, সো সেখানে মুশকিল। ওর ক্ষেত্রে সুবিধা, ও নেক্সট ছবিতে ও সেটা নিয়ে নেবে। হ্যাঁ, রাম। আচ্ছা, সেন্সর বোর্ডের স্ক্রিপ্ট আর শব্দবন্ধ তালিকা নিয়ে অমর্ত্য সেন কেন বসবেন বলুন তো? এবং আমার বক্তব্য যে ছবিটা করার জন্য তো অমর্ত্য সেনের বক্তব্য পাওয়া,
আমি তো ওনাকে যদি ডিকটেট করে দিই যে এইটা আপনি বলবেন, সেটা তো তাহলে আর ডকুমেন্টারি বা তথ্যচিত্র রইল না। আর একটা গুরুত্বপূর্ণ যেটা সুজিতদা বলছিলেন, সুজিত সরকার, সেটা হচ্ছে যে আমাদের এই শ্যাম বেনেগালজি উনি একটা দরখাস্ত পাঠিয়েছেন যে আমি বলে দেবো এটা ইউএ, এটা ইউ, এটা এ, অডিয়েন্স বিচার করে নেবে, আমি কোনো কিছু বাদ দেবো না, অডিয়েন্স তার মতো অ্যাকসেপ্ট করবে। সেইটা কেন হবে না? ঠিক। আমি দ্রুত একবার দেখাবো যে দুটো নাম নিয়ে আলোচনা হচ্ছে, গজেন্দ্র সিং চৌহান এবং পেহলাজ নিহালানি। তাদের নিয়ে কেন বিতর্ক? এতদিন ফিল্মের দৃশ্য ডায়ালগের ওপর কোপ পড়তো, এবার খোদ নোবেল জয়ীর সাক্ষাৎকারেও কাঁচি চালানোর চেষ্টা করলো সেন্সর বোর্ড। বিরোধীদের দাবি দেশের নানা অভিজাত প্রতিষ্ঠানের মাথায় ঘনিষ্ঠদের বসাচ্ছে শাসক দল। সেন্সর বোর্ডের মাথায় পেহলাজ নিহালনি, যার কথা অনুযায়ী নরেন্দ্র মোদী আমার অ্যাকশন হিরো। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মাথায় লোকেশ চন্দ্র, যার চোখে নরেন্দ্র মোদী ভগবানের অবতার। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ বা ICHR এর চেয়ারম্যান সুদর্শন রাও, RSS এর অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার সদস্য। পুনে ফিল্ম ইনস্টিটিউট বা FTII এর চেয়ারম্যান গজেন্দ্র চৌহান, বিজেপি সমর্থক। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বা NIFTর মাথায় ছিলেন প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। সদ্য বিজেপির টিকিটে ভোটে জিতে উত্তরপ্রদেশে ক্রীড়ামন্ত্রী হওয়ায় প্রাক্তন ক্রিকেটার ফ্যাশন ইনস্টিটিউটের দায়িত্ব ছেড়েছেন। সেন্সর বোর্ডের চেয়ারম্যান পেহলাজ নিহালনি একসময় বলেছিলেন, আমি গর্বিত, আমি মোদির চামচা। ইতালির প্রধানমন্ত্রীর চামচা হব নাকি? কখনো এই তিনিই বলে বসেন, নরেন্দ্র মোদী তার অ্যাকশন হিরো, আমি একজন গর্বিত বিজেপি কর্মী। 2014 সালের লোকসভা ভোটের আগে হর হর মোদী ঘর ঘর মোদী ভিডিও ক্যাম্পেনের মূলে ছিলেন এই পেহলাজ নিহালনি, আর সেই তিনি এখন সেন্সর বোর্ডের মাথায়। যশরাজ ফিল্মসের দম লাগাকে হ্যাঁসা ছবিতে লেসবিয়ান শব্দটি মিউট করতে বলেছিলেন পেহলাজ নিহালনি। কিন্তু অনেকেরই বক্তব্য, আজ পেহলাজ নিহালনির কথায় কথায় এত আপত্তি করলেও তার প্রযোজনায় তৈরি একাধিক ছবিতেও ছিল চটুল গানের আধিক্য। खड़ा है खड़ा है खड़ा है। প্রযোজক থাকাকালীন যার ছবিতে গানে এই ধরনের শব্দ ইঙ্গিত দৃশ্য ভরপুর থাকত, আজ তিনিই দিয়ে চলেছেন একের পর এক নিদান। এবিপি আনন্দ। সঞ্জয় দা, আমার মনে হয় গান্ধী বেঁচে গেলেন। আজকেই আমি একটা লেখা পড়ছিলাম যে যেখানে গান্ধী বলছেন সারা জীবন গোসেবা করেছেন, সেখানে বলছেন যে গোমাংস ভক্ষণকে ব্যান করা যাবে না, তার কারণ হচ্ছে ভারত শুধুমাত্র হিন্দুদের দেশ হয়ে যায়নি। আজকে এই কথা বললে তো নন বেল সেকশনে মামলা হতো। গান্ধীজি আরও অসুবিধা হতো। গান্ধীজি সোশ্যালিজম শব্দটা ব্যাখ্যা করার জন্য রামরাজ্য ব্যবহার করতেন। এখন এই রামরাজ্যতেই তো আপত্তি দেখা, বিপ রাজ্য বলতে হতো, বিপ রাজ্য। তারপরে আমরা বাঙালিরা যেভাবে রাম রাম বলি সেটা পছন্দ না। আমাদের বাবারা আমাদের শাসন করার জন্য হনুমান বলা হতো, এখন হনুমানে আটকে যাবে বাবা। এ তো দেখা যাচ্ছে ভাষা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। ফলে এটা শিবু অনেকটা ঠিকই বলেছে যে একটা মোটামুটি পার্টি। বিজেপির কি আপত্তি? আপনারা তো বিজেপিকে রামের পার্টি, হনুমানের পার্টি বলেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আপনারা তো হিন্দু রাষ্ট্র কথা বলেন, হিন্দু চারটে শব্দ, এটা বিশ্বাসযোগ্য নয়। চারটে শব্দের কারণে আপত্তি, এটা আমার বিশ্বাসযোগ্য না। যদি এটা হয় বা কোর্টে আটকে যাবে না, আমি পরিচালকের সামনেই বলছি, পরিচালকের সামনেই তো বলছি, আলাদা করে বলছি না। চারটে শব্দ নিয়ে আপত্তি, এটা বিশ্বাসযোগ্য না। যদি এটা হয় বা কোর্টে নিশ্চয়ই বিষয়টা খারিজ হয়ে যাবে। এত হাস্যকর তাহলে হবে যদি চারটে শব্দ বলা যাবে না, কিন্তু এর সঙ্গে নিশ্চয়ই আরো কিছু শব্দ, কিছু সেন্টেন্স, কিছু ব্যাখ্যা থাকতে পারে। সেটা পরে ওদেরকে আমি বললাম, সত্যি কথা বলতে কি আমি একটু এনগেজ করলাম যে এই হঠাৎ করে একটা শব্দ, তার থেকে যদি সেন্টেন্সটা বলতে যে এটা পুরো রাখা চলবে না, ইট মেড সেন্স। ফর এক্সাম্পল ওই যেটা আপনিও বললেন প্রথমে যে আমার মনে হয় আমাদের সকলের আপনি শুনেছেন, বিশেষ করে একটা পক্ষ শুনেছেন, সেন্সর বোর্ড কি বলছে সেটাও একটা বিবৃতি আসা দরকার। এবং সমান গুরুত্ব দিয়ে চালাবো সেটা একটা বিবৃতি আসা কেন, কোন কিন্তু আজ অবধি সেন্সর বোর্ড কোনো বিবৃতি দেয়নি। আপনাকে জানিয়ে রাখি, সারা কেরিয়ার জুড়ে যে পেহলাজ নিহালনি যে ধরনের ছবি করেছেন তো দেখাই গেল, এবং বহু করেছেন। আচ্ছা, গজেন্দ্র চৌহান একবারই যুধিষ্ঠির হয়েছিলেন, বাকি সমস্ত চতুর্থ শ্রেণীর ছবি বানাতেন।
তো গোটা কেরিয়ার ধরে করেছেন, কিন্তু এবং কোনোটাই দেখাতে পাচ্ছি না, তার কারণ ভারতীয় টেলিভিশনে এখনো অ্যাডাল্ট ছবি দেখানো যায় না নিউজ চ্যানেলে। তো আমি বলছি যে তারপরে তারা যখন এই 4টে শব্দ 5টা বা দৃশ্য নিয়ে মাথা ঘামান, তাহলে খুব বিস্ময়কর লাগে। এবং সায়ন্তন বাবুর সঙ্গে আমি একমত যে তার কোনো ব্যাখ্যা দেন না, কোনো অফিসিয়াল ব্যাখ্যা তো নেই। এটা খুব আনফরচুনেট, এবং এটা বলার দরকার। 1 নম্বর, যে সেন্সর বোর্ডের প্রতি আমি পরিচালক হিসেবে, এক্ষুনি আমাদের আলোচনা হচ্ছিল, খুব আস্থা আসে। আমি সত্যি বলছি, তার কারণ আমাদের সিনেমা পরিচালকদের প্রথম স্ক্রিনিংটা হয় সেন্সর বোর্ডে, এবং সেন্সর বোর্ডে সবাই কিন্তু জানে, আমি এবং নন্দিতাদি আমরা সেন্সর বোর্ডে গিয়ে বসে থাকি, কারণ ওটা প্রথম পাবলিক একটা ভিউইং, কি রিপোর্ট দেয়। তারা যা লোকেরা দেখে আজ অব্দি বলেছে সব কিন্তু মিলে গেছে। এবং কিন্তু অদ্ভুত জিনিস, তাদের কোনো কিন্তু ক্ষমতা নেই যে এই যে কেন আটকালেন, কি আটকালেন, কোনো বিবৃতি দিতে পারেন না। খুব আনফরচুনেট, আমার মনে হয় না তাদেরকে এই অধিকার দেওয়া হয়েছে। এবং আজকে ইস্টার্ন রিজনে একটা সেন্সর বোর্ডের মানুষদের, তারা খুব অসহায়, আমি বলবো। ওনাদের একটা অভিযোগ, মানে এটা ইঙ্গিত হচ্ছে যে বিজেপি করাচ্ছে। আমি বলছি শ্যামাপ্রসাদ মুখার্জির উপর একটা জীবন পশ্চিমবঙ্গ বিজেপির একজন কার্যকর্তা তৈরি করছিলেন, এই সেন্সর বোর্ড আটকেছে কারণ 46 এর গ্রেট ক্যালকাটা কিলিং, ওখানে অনেক বিভৎস প্রতিবাদে তো আমরা তো বলেছি, আপত্তি করছে, কিন্তু তারা আইনের দিক থেকে আটকেছে, তাদের সে অধিকার আছে। আমি বলছি আইনটাই শুড বি চ্যালেঞ্জ, এবং শুধু নয়, এটা অধিকারের মধ্যে থেকে সেন্সর বোর্ড করছে কিনা এই প্রশ্ন কিন্তু একবার নয় বারবার উঠেছে। আপনাদের মনে করিয়ে দেব যে বম্বে হাইকোর্ট উড়তা পাঞ্জাব বিতর্কেও মনে করিয়ে দিয়েছিল যে কাটস দেওয়ার জন্য সেন্সর বোর্ডের জন্ম হয়নি, সার্টিফাই করার জন্য জন্ম হয়েছে। দ্রুত একবার দেখে নেব সেই বিতর্ক। সেন্সরের কোপে এবার অমর্ত্য সেনের ওপরে তৈরি তথ্যচিত্র। তার সাক্ষাৎকারী বিপ বসাতে বলেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যা নিয়ে এখন বিভিন্ন মহলে বিতর্কের ঝড়। পহলাজ নিহালনির নামে সেন্সর বোর্ডের খবরদারির অভিযোগ ঘিরে সাম্প্রতিককালে একাধিকবার এরকম বিতর্ক দানা বেঁধেছে। কখনো উড়তা পাঞ্জাব, কখনো প্রকাশ ঝা প্রযোজিত লিপস্টিক আন্ডার মাই বোরখা, এখন আবার মধুর ভান্ডারকার পরিচালিত ছবি ইন্দু সরকার ঘিরেও তৈরি হয়েছে সেন্সর বিতর্ক। এর আগে মনোজ বাজপেয়ী অভিনীত হংসল মেহতার ছবি আলিগড়ে হোমোসেক্সুয়ালিটি কথাটি বাদ দিতে বলেছিল সেন্সর বোর্ড। সালা খড়ুস ছবির নাম নিয়ে কোনো আপত্তি না তুললেও প্রকাশ ঝার জয় গঙ্গাজল ছবির সংলাপে শালা শব্দ নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড। হিংসাত্মক দৃশ্যের দিকে আঙুল তুলে ছবিটিকে অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হয়। ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের তরফে শাহেদ বিবি গোলাম ছবিটিকেও সার্টিফিকেট দিতে অস্বীকার করা হয়। বিবির চরিত্রটিকে প্রায় ছেঁটে ফেলার পরামর্শ দেওয়া হয়। এর আগে 1977 সালে কিস্সা কুর্সিকা ছবিকে তো ছাড়পত্রই দেওয়া হয়নি, কারণ তাতে নাকি জরুরি অবস্থার নানা দিক তুলে ধরা হয়েছিল। আঁধি ছবির মুক্তিও আটকে দেওয়া হয়েছিল, পরে জনতা সরকার ক্ষমতায় আসার পর সেটি মুক্তি পায়। তবে এগুলো ছিল বাণিজ্যিক ছবি। অমর্ত্য সেনের জীবন নিয়ে সুমন ঘোষ তথ্যচিত্র তৈরি করেছেন, আর তাতেও কিনা ক্ষোভ। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক সুমন ঘোষ। অমর্ত্য সেনের যদি সারা জীবনের কাজ এবং ওনার ভিউজ এইসব দেখো, এইরকম একটা ভয়েস এখন পার্টিকুলারলি খুব জরুরি। আইরনিক্যালি তার ডকুমেন্টারিটাকেই ওরা কার্ভ করার চেষ্টা করছে। সো এখানে একটা অদ্ভুত ডায়ালেকটিক অ্যাক্ট করছে আর কি। প্রায় 40 বছর হতে ছিল আমার প্রথম ছবি দূরত্ব, তখন সেন্সর বোর্ড আটকে ছিল। সেন্সর বোর্ডের প্রত্যেকবার নানান ধরনের প্রতিক্রিয়া, সেগুলো হাস্যকর। এই সার্টিফিকেশন করতে গিয়ে তারা মনে করেন তাদের দায় আরও বেশি, তারা প্রায় ছবিটাকে এডিট করতে শুরু করে দেন। এখন তো আসলে সেন্সর বোর্ড বলে নেই, ফিল্ম সার্টিফিকেশন বোর্ড আছে বলে শুনেছি। সেন্সর তারা করেন না বা করতে পারেন না বলে তো শোনা ছিল। এখন যদি সেখানে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপিত হয়, সেটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা হওয়া উচিত নয়। পরিচালকদের একাংশের অভিযোগ, গত কয়েক বছরে সিবিএফসিতে অনেক কিছুই বদলে গিয়েছে। আগে আলোচনার পরিবেশ ছিল, কিন্তু এখন কার্যত ফতোয়া চাপানো হচ্ছে। শর্মিলা ঠাকুরের সময় তিনি যখন ছিলেন, বা তারপরেও লীলা স্যামসন ছিলেন, কতগুলো রিফর্ম এসেছিল, র্যাশনালাইজেশন হয়েছিল। শ্যাম বেনেগাল সাহেব তো বারবারই বলেছেন যে সেন্সর নয়, ইটস সার্টিফিকেশন। অবশ্যই গুজরাট দাঙ্গার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, তো এটা নিয়ে তো আলোচনা হতেই পারে। এর আগে অনেক গুজরাট নিয়ে ছবি হয়েছে।
সাম্প্রতিককালে সিবিএফসির এখতিয়ার নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছিল উড়তা পাঞ্জাবের মুক্তির সময়। বিতর্ক গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই সময় আদালত নিজেদের পর্যবেক্ষণের ছত্রছত্রে সিবিএফসিকে মনে করিয়ে দেয় যে ছবিতে কাঁচি চালানো তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। বিচারপতি বলেন, সিনেমাটোগ্রাফ আইনে সেন্সর বলে কোনো শব্দ নেই, আর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসিরও ছবি সেন্সর করার আইনত কোনো এখতিয়ার নেই। অকারণে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয়। একান্তই যদি তাদের কোনো ছবিতে কাটছাট করতে হয় তাহলে সেই সিদ্ধান্ত যেন সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সংবিধানের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকে। আমার মতে সেন্সর বোর্ড তুলে দেওয়া উচিত এবং সমস্ত মানুষের সুপ্রিম কোর্টে একটা কেস করা উচিত যে সেন্সর বোর্ড কেন থাকবে, টেলিভিশনে নেই, নাটকে নেই, সাহিত্যে নেই, কেন সিনেমার ক্ষেত্রে থাকবে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেন্সর বোর্ডের সদস্য অশোক পণ্ডিত পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রহ্লাদ নিহালনি কেন অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্রের কিছু শব্দ নিয়ে আপত্তি জানাচ্ছেন। अमर्त्य सेन की डॉक्यूमेंट्री फिल्म पर ऐसे ऐसे शब्द निकालने के लिए कहे गए, इसका कारण मेरी समझ में नहीं आ रहा है। कौन से गाइडलाइंस के अंडर ये डिसीजन लिए जा रहे हैं ये मेरी समझ में नहीं आता और मैं इस डिसीजन का खंडन करता हूँ। অনেকের আবার দাবি, সেন্সর বোর্ডে এখন মেধার তুলনায় আনুগত্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যারা বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত কিংবা সরাসরি যুক্ত তাদের সদস্য করা হচ্ছে। জর্জ বেকার সেন্সর বোর্ডের সদস্য, বিজেপির নেতা তথা সাংসদ। বাণী ত্রিপাঠী টিক্কু সেন্সর বোর্ডের সদস্য, বিজেপির প্রাক্তন নেত্রী। রমেশ পতঙ্গ সেন্সর বোর্ডের সদস্য, আরএসএস এর প্রাক্তন প্রচারক। জীবিতা রাজশেখর বিজেপি সদস্য। তামিল নাট্য ব্যক্তিত্ব এসবি শেখরও বিজেপির সদস্য। অশোক পণ্ডিত শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত। তামিল সঙ্গীত পরিচালক গঙ্গাই আমরন বিজেপি সদস্য। কন্নড় চলচ্চিত্র পরিচালক টিএস নাগভরন বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও কেন্দ্রের শাসক দল কোনোদিনই আনুগত্যের এই অভিযোগ মানতে রাজি নয়। তাদের দাবি, যোগ্যতার ভিত্তিতেই যাবতীয় মনোনয়ন হয়েছে, নেপথ্যে কোনো রাজনীতি নেই। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1, ওয়াইল্ড স্টোন পারফিউমস। লোক তো নোটিস করবেই। সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং। ফসকালে পস্তাবেন। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। অনমোল মারি প্লাস, ক্রাঞ্চি প্লাস, টেস্টি প্লাস, বদলাও জীবনের স্বাদ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।